মধ্যে আরফা দ্রুত তালে পায়চারি করছে। এই তো কিছুক্ষণ আগেই তো সে শিহাব আর আরশির প্রায় শুরু হওয়া রোমান্সের উপর জল ঢেলে দিয়ে এসেছে। আরফা নিজের কপালে নিজে দুম করে চাপড় মেরে বলল, আহা, তোর কি ঠিক সেই সময় মুখ্য মুহূর্তে দরজায় যেতে হলো? না হয় 10 সেকেন্ড আগে যেতি, না হয় 20 সেকেন্ড পরে। শেষমেশ ভালোবাসার শুভ সূচনা করার আগে 12টা বাজানোর মূল অপরাধী হয়ে গেলে, ছি ছি। বিনা আমন্ত্রণে রোমান্স ধ্বংসকারী মেয়ে তুই একটা। আরফা এসব বিড়বিড় করে বলতে বলতে নিজের এই অসহ্য রাগ আর হতাশা সামলানোর চেষ্টা করতে লাগলো। আর কিছুক্ষণ পর আরফা মুখ গোমড়া করে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জীবনে সিঙ্গেলদের কষ্টটা দেখতে হয়। ইস, আমার জামাইটা আল্লাহ কোন সাত সমুদ্রের ওপারে আছে। দ্রুত একটা প্লেন ধরে চলে আয় না শোনা। ওরে জামাই, তুই কই, আয়, আমাকে কোলে নিয়ে যা। তোর অভাবে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তোরে যে ভীষণ মিস করছে রে। আরফা আব- আরও একবার হাত পা ছুড়ে বলল, আর কত জন্ম শুধু অন্যের রোমান্স দেখে যেতে হবে? প্লিজ আল্লাহ, এবার তো আমারও রোমান্সের একটা ট্রেলার শুরু হোক, যাতে অন্যরা হা করে দেখতে পারে। আমার জামাইটা মনে হয় আমার ধৈর্যের শেষ সীমানা পরীক্ষা করছে। একবার শুধু আমার হাতের নাগালে আসুক, শার্টের কলার ধরে ঝেঁকে বলবো, এই মিস্টার, আমার বিয়ের ডেট ভুলে যাওয়া ব্যাটার পুত বেটা, এতদিন কোন গর্তে লুকিয়েছিলি? জানিস না তোর জন্য আমার যৌবনের শেষ ট্রেনটা ছুটে যাচ্ছে? তিথির সারা শরীর গনগনে আগুনে পড়ছে। ঘুমের ঘোরে তিথি যন্ত্রণায় অস্ফুটে কাতরাচ্ছে। অনেকক্ষণ ধরে তিথি রুম থেকে বের না হয় তনুজা খান ভীষণ চিন্তিত হয়ে রুমে এলেন। বিছানায় তিথিকে যন্ত্রণা সইতে দেখে তিনি দ্রুত তার কপালে হাত দিতে বিদ্যুতের মতো চমকে উঠলেন। জ্বরে তার পুরো শরীর যেন তপ্ত অঙ্গার। তিনি আত্মকণ্ঠে তিথিকে ডেকে বললেন, তিথিমা, ও তিথি, ওর, তোর শরীরে আগুন জ্বর। হঠাৎ করে এত মারাত্মক জ্বর এলো কোথা থেকে? তিথি কষ্টে কেঁদে উঠে তনুজা খানের হাঁটুতে মাথা গুজে তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং আর্তনাদ করে বলে, আম্মু, খুব কষ্ট হচ্ছে, অসহ্য অস্থির লাগছে। তনুজা খান বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না। তিনি দ্রুত ওয়াশরুম থেকে এক বালতি ঠান্ডা পানি নিয়ে এলেন। এরপর তিথিকে বিছানার এক কিনারে সাবধানে মাথা এলিয়ে শুইয়ে দিয়ে অন্তত যত্ন সহকারে তার কপালে পানি ঢালতে লাগলেন। তনুজা খান দীর্ঘ সময় ধরে কপালে জল ঢালার পর হাত দিয়ে দেখলেন তা ঈষৎ শীতল হয়েছে। তবে তিনি নিশ্চিত যে ক্ষণিক্ষণের মধ্যে উত্তাপ আবার বাড়বে। তনুজা খান আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে নিচে নেমে এসে এক প্লেট খাবার সাজিয়ে নেন। বসার ঘরে সোফায় তখন শিয়াব, আয়ান আর আশিক খান মগ্ন হয়ে গল্প করছেন। তনুজা খান আশিক খানকে প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে উদ্দেশ্য করে বলেন, শুনছেন, দয়া করে একটু ডাক্তারকে ফোন করুন না, মেয়েটার শরীর যেন আগুন ধরে গেছে। আশিক খান কথাটার গভীরতা উপলব্ধি করতে না পেরে কিছুটা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, জ্বরে পড়ছে মনে হয়, তুমি এসব কি বলছো? শিহাব আর আয়ান ব্যাপারটা বুঝতে উঠতে না পেরে সন্দেহ দৃষ্টিতে তনুজা খানের দিকে তাকালো। তনুজা খান ছটফট করতে করতে বলল, তিথির শরীর, তার জ্বরে তার শরীর দাউ দাউ করে জ্বলছে। দ্রুত ডাক্তার দেখানো দরকার, মেয়েটার খুব বেশি কষ্ট হচ্ছে। আশিক খান যেন বুকে সজোরে আঘাত লাগলো। তিনি আর 1 সেকেন্ডও সময় নষ্ট করলেন না। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে যত দ্রুত সম্ভব আসার জন্য বললেন। ঠিক 10 মিনিটের মধ্যে ডাক্তার দ্রুত এসে হাজির হলেন। তিথি রুমে উদ্বেগ নিয়ে সবাই ভিড় জমেছে, কেবল আয়ান আর রৌদ্র ছাড়া। আয়ান তখনও ভারাক্রান্ত মনে নিচেই বসে আছে, যে গভীরভাবে অনুভব করছে তিথির এমন শোচনীয় শারীরিক অবস্থার পিছনে সে নিজেই দায়ী। তিথি বিছানার পাশে, তুরা, আরফা, আরশি সবাই বসা। এক পাশে ডাক্তার গভীর মনোযোগ দিয়ে তিথিকে পরীক্ষা করছেন। বেশ কিছুক্ষণ পর ডাক্তারকে অস্বাভাবিক রকমের চিন্তিত দেখে আশিক খান ভীষণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, ডাক্তার সাহেব, আমার মেয়ে বিপদমুক্ত তো? সব ঠিক আছে তো? ডাক্তার চিন্তিত মুখে আশিক খানের দিকে তাকিয়ে থমথমে গলায় বললেন, আপনার মেয়েটি কি বিবাহিত? ডাক্তারের মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে সকলে হতবাক হয়ে গেলেন। আরিফুল খান দ্রুত পরিস্থিতি সামাল দিতে চাইলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ,
ও বিবাহিত, আমার বড় ছেলের সাথে বিয়ে হয়েছে। ডাক্তার এবার আলিফুট খানের দিকে সরাসরি তাকিয়ে বলেন, ঠিক আছে, আপনার ছেলেকে ডেকে দিন। আর হ্যাঁ, আপনার ছেলে আসার পর আপনাদের আর কারো এখানে থাকার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার ছেলে থাকলে হবে। ডাক্তার এমন অদ্ভুত সত্য শুনে ঘরের সবাই যেন বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিল। হঠাৎ কেন ডাক্তার স্বামী স্ত্রীকে নিভৃতে চাইছেন? আরিফুল খান আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত আয়ানকে ডেকে রুমে নিয়ে এলেন। আয়নের উপস্থিতি দেখে সকলে একে একে ঘর ছেড়ে চলে গেলেন। ডাক্তার আয়নকে দেখে প্রশ্ন করেন, আপনি তার স্বামী? আর নতুন বিয়ে হয়েছে? আয়ন সহজভাবে মাথা নেড়ে হ্যাঁ। ডাক্তার এবার একটু না থেমে সরাসরি জিজ্ঞেস করলেন, একত্রিত হয়েছেন? আয়ন সহজে স্বীকার করলেন, হুম। ডাক্তার আর নির্দিষ্ট সময় জানতে চাইলেন না সেটা কতক্ষণ ধরে। আয়ন আড়ষ্ট কণ্ঠে জবাব দিল, সারা রাত। আয়নের সারা রাত উত্তরটা শুনে ডাক্তার যেন আকাশ থেকে পড়লেন। তিনি তৎক্ষণাৎ দম আটকে প্রবলভাবে কেসে উঠলেন। তার কাশির তীব্রতা এমন ছিল যে তার থামার নামই নিচ্ছিল না। ডাক্তার এমন বেহাল অবস্থা থেকে আয়ান বিছানার পাশে রাখা তিথির জন্য রাখা জলের গ্লাসটা দ্রুত তুলে ডাক্তারের সামনে এগিয়ে দিয়ে বলেন, শান্ত হন ডাক্তার, এত উত্তেজিত হবেন না। আপনি এখানে রুগী দেখতে এসেছেন। রুগী দেখতে এসে আপনি নিজেই আবার না অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার তাড়াহুড়ো করে পানির গ্লাসটা টেনে নিলেন এবং এক নিঃশ্বাসে পুরোটা শেষ করলেন। একটু শান্ত হওয়ার পর তিনি চোখে চোখ রেখে সরাসরি আয়নার দিকে তাকিয়ে বললেন, দেখুন মিস্টার, আপনি কি অবগত ছিলেন যে মেয়েটার সাথে আপনার এটি ছিল? হ্যাঁ, আমি পুরোপুরি জানতে চাই। তাহলে সব কিছু জানা সত্ত্বেও আপনি এই কাজটা করলেন কীভাবে? আপনি কি জানেন এর ফলে মেয়েটার শরীরে অভ্যন্তরের অনেক অঙ্গ সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ছে? মনে রাখবেন, আপনার এই কাজ কিন্তু আইনের চোখে এক প্রকার অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ডাক্তার কঠিন কথাগুলো শুনে আয়ান লজ্জিত ও অনুতপ্ত হয়ে বললেন, জি, আমি স্বীকার করছি এই কাজটা আমি ঘোরতর ভুল করছি। আশা করছি ভবিষ্যতে এমন ভুল হবে না। আয়নের কথায় কিছুটা হলেও সন্তুষ্ট হয়ে ডাক্তার বললেন, হ্যাঁ, আমিও এটাই আশা রাখি। আপনি ভবিষ্যতে এমন অপরিবর্তনীয় ভুল আর করবেন না। যাকগে, এবার কাজের কথায় আসি। আপনার স্ত্রীর অবস্থা সামান্য গুরুতর। তাকে এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। হাঁটাচলা একেবারে কম করতে হবে। আর আমি কিছু জরুরি ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো এক্ষুনি নিয়ে আসুন। ডাক্তার তাড়াতাড়ি প্রেসক্রাইব করে প্রয়োজনীয় ওষুধপত্র লিখে দিলেন। তারপর প্রেসক্রিপশনটি আয়নের হাতে তুলে দিয়ে আরও একবার তিথির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ডাক্তার নিচে এসে অপেক্ষারত সবার দিকে এক নজর তাকালেন এবং তাদের আশ্বস্ত করে ভঙ্গিতে বললেন, চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক আছে, একটু বেশি করে বিশ্রাম নিলে দ্রুত সেরে উঠবেন। ডাক্তার প্রস্থান করলেন। তার পেছন আয়ান বেরিয়ে গেল ওষুধপত্র কেনার জন্য। গাড়িতে উঠতে গিয়ে আয়ানের কাছে নিজেকে ভীষণ অপরাধী মনে হলো। আয়ান গাড়ি চালাতে চালাতে দু হাতে স্টিয়ারিং চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলে স্বগতিত করলো। কি দরকার ছিল এত নিচু হয়ে এভাবে প্রতিশোধ নেয়? মেয়েটা তো শুধু চেয়েছিল তোর কাছে একটুখানি উষ্ণতা, তো চেয়েছিল একটু স্নেহ, ভালোবেসে তো ওকে আদর করতে পারতে। আয়ান, তুই কবে থেকে এতটা অমানুষ, এতটা কাপুরুষ হলি? সন্ধ্যা নামার আগে পার্লার থেকে পেশাদার মহিলা এসে তিথি আর তুরাকে নিখুঁতভাবে সাজিয়ে দিয়ে গেছেন। তিথিকে কোনো রকম সাজসজ্জা করিয়ে বসিয়ে রাখা হয়েছে, যদিও ওষুধ খাওয়ার পর তার শরীরটা সামান্য আরাম পেয়েছে, কিন্তু জ্বরের তীব্রতা এখনও কমেনি। তিথি আর তুরা দুজনেই একই নকশার শাড়ি, একই রকমের গাঁদা ফুলের গহনা, অর্থাৎ সব কিছু একই ধাঁচে সাজানো। এরপর দুজনকে পাশাপাশি গায়ে হলুদের মঞ্চে বসানো হলো। রৌদ্র এসে হাজির। রৌদ্র আর আয়ান দুজনেই একই ধরনের উজ্জ্বল হলুদ রঙের পাঞ্জাবি পরছে। তুরা প্রবল ওয়াশরুম পাওয়ায় সে স্টেজ থেকে উঠে এসে নিজের রুমে এলো। ওয়াশরুম থেকে বেরিয়ে সে যখন নিচে নামার জন্য ঘর থেকে সবেমাত্র বের হতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে শক্তিশালী একটি হাত এসে তার কবজি খপ করে ধরল এবং জোরালো একটা হ্যাঁচকা টানে তাকে টেনে নিয়ে এলো সুজা। তাকে নিয়ে এক ঝটকায় দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। তুরা ভয়ে আচমকা চমকে
উঠে তাকালো সামনে রৌদ্র। সে তীক্ষ্ণ নেশালো দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। তুরা যেন সম্মোহীন হয়ে কিছুক্ষণ পলকহীনভাবে রৌদ্রের চোখের দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত নীরবতার পর রৌদ্র একটি তাজা গোলাপের ফুল নিয়ে তুরার গাল ছুঁয়ে আলতো করে স্পর্শ করতে করতে বলল, তোকে আজ অবিশ্বাস্য সুন্দরী লাগছে। মনে হচ্ছে যেন জান্নাত থেকে নেমে আসা হলুদ রঙের হুরপড়ি। হ্যাঁ, তুই, শুধু তুই আমার পরি। তুরা তীব্র লজ্জায় মাথা নিচু করে চোখ নামিয়ে নিল। তার বুকের ভিতর যেন দুম দুম করে দ্রুত তবলা বাজতে শুরু করছে। তুরা থুতনি আলতো করে ধরে তার মুখটা উঁচু করলো। তুরা লজ্জায় সঙ্গে সঙ্গে কষে চোখ বন্ধ করে ফেলল। রৌদ্র তুরাকে চোখ বন্ধ করে থাকতে দেখে ফিসফিস করে বলল, তুরা চোখ খোল। তোরা ভয়ে ভয়ে ধীরে ধীরে চোখ খুলল। আর চোখ খোলার সাথে সাথে রৌদ্র সে আবেগ মাখা নেশাগ্রস্ত চাহনি তার সামনে ঝলসে উঠল। রৌদ্র আলতো করে গোলাপ ফুলটি তুরার নাকের কাছে ধরল। তারপর গলাটা সুরেলা করে টেনে গলার কলি ধরে বলল, হে চাঁদের আলো দিয়ে মুখখানি দেখবো, পেও না গো লজ্জা, খুব কাছে রাখবো। নিজের অন্তত পছন্দের গানটি রৌদ্রের মুখে শুনে তুরার লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে লাগলো। তার মুখ রক্তিম হয়ে উঠল। কি আশ্চর্য! সে নিজের মুগ্ধতা আর লজ্জায় আচ্ছন্ন হয়ে পড়ছে। অজান্তে দুটো হাত দিয়ে মুখ ঢেকে গানের পরের চরণগুলো গেয়ে উঠল। না না, এভাবে বলো না গো, করো না বারণ। তুরার মুখে গান শুনে রৌদ্রের মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে আনন্দ ঝলকল। বাহ, আমার বউ তো দেখি শুধু রূপে নয়, কণ্ঠেও বাজিমাত দারুণ গান পারে। তুরার লজ্জায় যেন কুঁকড়ে যাওয়ার দশা। সে দ্রুত মুখ থেকে হাত সরিয়ে রৌদ্রের বুকে আলতো করে একটি ধাক্কা দিয়ে লজ্জা ঘুরে দৌড়ে পালাতে চাইল। কিন্তু মাত্র দু কদম এগোতে রৌদ্র বিদ্যুতের গতিতে তুরার হাত ধরে জোরে সোরে এক টান মারল। সেই তীব্র টানের ধাক্কায় তোরা নিজের দেহের ভার সামলাতে না পারে সোজা এসে রৌদ্রের শক্ত বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। তোরা মুহূর্তে বুঝে গেল সে এখন রৌদ্রের কবলে পুরোপুরি আটকা পড়েছে, আর কোনো উপায় নেই। রৌদ্র হঠাৎ মুচকি হেসে তুরা রৌদ্রকে জড়িয়ে ধরতে গেলে রৌদ্র আলতো করে তাকে নিবিড়ভাবে জড়িয়ে দিল। দুজনে গভীরভাবে চোখ বন্ধ করে একে অপরের উষ্ণতা অনুভব করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর দুজন প্রায় কাছ থেকে কেউ খানিকটা শব্দ করে কেঁপে উঠল। হায় আল্লাহ, আমি এই কোন পৃথিবী গ্রহে এসে পড়লাম? আমি কি পৃথিবীতে আছি নাকি ভুল করে কারোর রোমান্সের রাজ্যে ঢুকে পড়েছে? সাক্ষাৎ লাভার্স, একটু সরে জায়গা দেবেন, নাকি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখব? বালে সিঙ্গেলদের শান্তি নেই। কারো কথা শুনে তুরা সাথে সাথে রৌদ্রকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে আর সামনে তাকিয়ে দিল আরফা। রৌদ্র আরফাকে দেখে একেবারে তেলেবেগুনে জ্বলে উঠল। আসার সময় পাইলি না তুই? বউটারে একটুখানি কাছে পাইছিলাম শালি, তুই এসে পুরোটা 12টা বাজিয়ে দিলি। টোটালি ডিসগাস্টিং ইন্টারাপশন। হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ আরফা? রৌদ্রের কথা শুনে আরফা আকাশ থেকে পড়ার ভঙ্গি করে চোখ বড় বড় করলো। আমি কি আর ভবিষ্যৎ দ্রষ্টা যে জানবো তুই কোন খোলা ময়দানে, মানে পাবলিক প্লেসে তোমার বউয়ের সাথে প্রকাশ্যে রোমান্স করবে? তোমার পেয়েছটা কি? পুরো পৃথিবীতে কি তোমাদের ব্যক্তিগত প্রেমকুঞ্জ নাকি? তোমরা কাণ্ড দেখো, তুমি রোমান্স করছো রুমের ঠিক সামনে দাঁড়িয়ে, আর ওদিকে আসিয়া শিয়া ভাই তো রুমের দরজা হাট খুলে একেবারে মেঝেতে শুয়ে ঢলাঢলি করছে। মানে কি, তোমরা খোলামেলা জায়গায় রোমান্স করলে কোনো দোষ নেই, আর আমরা চোখ দিয়ে একটু দেখলে যত দোষ? আরে বাবা, তোমরা কি ভাবছো আমরা কি চোখ বন্ধ করে ঘুরবো নাকি? আমার তো মনে হয় তোমাদের একটা নোম্যান্স জোন বোর্ড ঝুলিয়ে রাখা উচিত। সিরিয়াসলি, গেট আর রুম পিপল। আরফার মুখে শিয়াবার আশির রোমান্সের কথা শুনে তুরা আর রৌদ্র যেন থতমত খেয়ে গেল। তারা বিস্ময় নিয়ে একে অপরের দিকে চাহনি হারল। চোখে চোখে প্রশ্ন, কি শুনেছি? শিয়াবাসীর রোমান্স কথাটা কি একটু সত্যি? রৌদ্র বিস্ময়ে হয়ে কপালে ভাঁজ ফেলে দ্রুত জিজ্ঞাসা করলো আরফাকে, কি বললি? আশিয়া শিয়াব রোমান্স মানে? সত্যি করে বল। আরফা মুখ টিপে হেসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর পুরোপুরি ভাবলেশহীন মুখে বলল, হ্যাঁ, রোমাঞ্চ, একেবারে ঘনিষ্ঠ হয়ে। আমি অবশ্য সুযোগটা হাতছাড়া করিনি। আমি সঙ্গে সঙ্গে
যাইয়া তাদের প্রেমটার 12টা বাজিয়ে দিছি। যেমন তুমি এখন তোমার বউকে জড়িয়ে ধরে স্বর্গের সুখ উপভোগ করছিলে, আর আমি এসে তোমার মধুচন্দ্রিমা ভেঙে দিলাম। আমার তো মনে হয় সৃষ্টিকর্তা আমাকে পৃথিবীতে প্রেমিক প্রেমিকাদের রোমান্সের 12টা বাজানোর জন্য স্পেশাল মিশনে পাঠিয়েছে। আমি হলাম তোমাদের রোমান্স বিরোধীর প্রধানের দূত। আরফার কথাগুলো শুনে রৌদ্র আর তুরা দুজনের গলা শুকিয়ে গেল। তার লজ্জায় লাল হয়ে একে অপরের দিকে তাকাতে পারল না, বরং একসাথে খক খক করে কেসে উঠল। বিয়ের হাজারো ব্যস্ততার মধ্যে আরফার হুঁশই ছিল না যে রৌদ্রের ছোট বোন আশিক গোপনের কেচ্ছা একেবারে ভাইয়ের সামনে এইভাবে ফাঁস করে দিয়েছে। নিজের মারাত্মক ভুল ধরতে পেরে আরফার আতঙ্কে জিভ কামড় দিল। সে দ্রুত লজ্জায় মুখ ঢেকে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে তুরার দিকে তাকিয়ে বলল, আরে বাবা তুরা, তুই এইখানে দাঁড়িয়ে আছিস কেন? এখনই ছাদে চল, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তোকে তাড়াতাড়ি ডেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠালো, তাড়াতাড়ি আয়। হলুদ ও নাচের ধুম আবেশে শুরু হলো গায়ে হলুদ জমকালো অনুষ্ঠান। তুরা আর তিথিকে পাশাপাশি সুন্দর করে সাজিয়ে স্টেজে বসানো হয়েছে। চারপাশ ঘিরে পরিবারের সদস্য আর আত্মীয়স্বজনরা একে একে এসে তাদের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। অন্যদিকে বক্সে চলছে উড়াধুরা হিন্দি গানের আওয়াজ, আর পুলাপান সেই তালে তালে নাচে মেতে উঠছে। ঠিক সেই সময় আরফা আর আশি হাতে হাত মিলিয়ে নাচতে নাচতে তুরা আর তিথির সামনে এসে দাঁড়ালো, আর দুজনে ফুল সাউন্ডে বক্সের গানের তালে তালে মাথা নেড়ে সুর করে হিন্দি গেয়ে উঠল, সাজন 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 মেরে। গান গাওয়ার সাথে সাথে তারা দুজনে দিকে তাকিয়ে মজা করে কোমর দোলাতে লাগলো। তারপর আবারও একসঙ্গে সুরে সুর মিলে বলল, ওয়াদা দিয়া তুঝে জবি। নাচ আর গানের তালে তুরা তিথি হেসে উঠল। গায়ে হলুদের মঞ্চের জন্য এক আরফা আর আশির নাচের মঞ্চ। প্রথম গানের প্রথম কলি শেষ হতে আরফা আর আশি সামান্য থামলো। এরপর ঠিক করলো গানের ধারা না ভেঙে তারা একই নাচের তালে দ্বিতীয় কলি গাইতে গাইতে মঞ্চে আর একবার নিজেদের মেলে ধরল, ঝিলমিল সিতারো কি সাইয়া। এই কলি গাওয়ার সময় তারা দুজনে তুরা তিথির দিকে তাকালো। স্নেহ আর মজা করে তাদের উপর থেকে নজর নামানোই বালাই দূর করা ভঙ্গি করে বলল, ইতনা তুঝে প্যার দুঙ্গি। এই কথাগুলো বলার সময় তারা বুকে হাত রেখে তুরা তিথির দিকে ভালোবাসার ইশারা এবং হাত ছড়িয়ে দেখালো যে তারা সবটুকু জীবন উৎসর্গ করে দিবে। গায়ে হলুদের উৎসবের মাঝে শিয়াবের মনের গভীরে যেন চাপা কষ্ট খেলা করছে। সে জোর করে মুখে হাসি ধরে রাখার চেষ্টা করছে, শান্ত থাকতে চাইছে, কিন্তু ভেতরের যন্ত্রণাটা যেন তাকে বারবার আঘাত করছে। এই অস্বস্তি নিয়ে শিয়াব আর অন্যদিকে তাকাতে পারল না। সে ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে যাবে, ঠিক তখনই তার চোখ আটকে গেল আরশির দিকে। আরশি একটা সুন্দর লেহেঙ্গা পরছে, যার ওড়নাটা নাচের সময় বেশ খানিকটা নিচে ঝুলে গেছে। আরশি যেভাবে উন্মাদনে নাচছে তাতে শিয়াবের মনে হলো যেন কোনো সময় আরশি তার ওড়না পা জড়ায় না পড়ে যায়। ঠিক সেই ভাবনাটা মনে আসার মুহূর্তে ঠিক তাই ঘটল। আরশি নাচতে নাচতে ঝুলে থাকা ওড়নাটা পায়ে জড়িয়ে ফেলল, আর এক কদম পিছনের দিকে হেলে পড়ে যেতে শুরু করলো। মুহূর্তের মধ্যে চারিদিকে এক আতঙ্ক চিৎকার করে উঠল। উপস্থিত সবাই আরশির নাম ধরে চিৎকার করে ডাকল, আরশি। আরশি যখন শূন্যে হেলে পড়ছিল, চারপাশের মানুষ এতটাই ভয়ে আতঙ্ক জমে গিয়েছিল যে তাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আশিকে পড়ে যাওয়া থেকে ধরতে এই প্রাথমিক চিন্তাটা যেন সবাই মুহূর্তের জন্য ভুলে গেল। সময় নষ্ট না করে শিয়াব বিদ্যুৎ গতিতে দৌড় দিল। আশির শূন্যে হেলে পড়ার সঙ্গে শিয়াব পাশাপাশি রৌদ্র তড়িৎ গতিতে আশিকে ধরার জন্য ছুটে লাগলো, কিন্তু দুজনের কাছাকাছি পৌঁছানোর আগে আশি ততক্ষণে অনেকটা নিচের দিকে চলে গেছে। আর মাত্র 3 ইঞ্চি এগোলে তার মাথা ঠাস করে মেঝেতে বাড়ি খাবে। শিয়াবের চোখে যখন এই ভয়াবহ দৃশ্যটা ধরা পড়ল, তখন মনে হলো তার যেন তার কলিজাটা অজান্তে মোচড় দিয়ে উঠল। সে আর দৌড় দিয়ে গতির অপেক্ষা করলো না, সে যেন জীবনের শেষ বাজি ধরল। আশি যখন প্রায় পড়ে যাবে, মাথাটা মেঝেতে লাগা, ঠিক সেই মুহূর্তে সে লাফিয়ে গিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে আশিকে দুহাত মেলে ধরল।
ভয়ে সবার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। এই বুঝে আরশি পড়ে যাবে আর মাথাটা ঠাস করে মেঝেতে ফেলে যাবে। এই আতঙ্কে সবাই চোখ বন্ধ করে ফেলল। কিন্তু কিছুক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে যখন সবাই ধীরে ধীরে চোখ খুলে দেখলো আরশি একদম নিরাপদে। শিহাব শক্ত করে আলিঙ্গন করে ধরা। আরশি ভয়ে চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে। তার মাথায় কেবল একটাই চিন্তা, এই বুঝি মেঝেতে পড়বে, মাথা ফেটে টকটকে লাল রক্ত ভেসে যাবে আর জীবন মৃত্যুর সঙ্গে অসহায়ভাবে লড়ে যাবে। এত উপর থেকে মাথা সরাসরি মেঝেতে লাগলে কি ভয়ঙ্কর আঘাত লাগতে পারে সেই দৃশ্য তার চোখের সামনে ভাসছে। তার শরীরে প্রতিটি অংশ সেই ভয়ঙ্কর আঘাতের প্রত্যাশায় কুঁকড়ে যাচ্ছে। কি অদ্ভুত বিষয়! বহু সেকেন্ড কেটে গেল অথচ কোনো ব্যথা নেই। ব্যাপারটা বুঝতে পেরে আশি ধীরে ধীরে চোখ খুলল আর চোখ খুলতে দৃষ্টি পড়ল শিহাবের মুখে। আশির মাথাটা একদম সুতোর বাঁধা পুতুলের মতো। শিহাব দুই হাতের উপর আলতোভাবে স্থির। শিহাব হাঁটু গেড়ে মেঝেতে বসে। আশি নিচ থেকে শরীরের পুরো শক্তি দিয়ে ধরে আছে। আশি যেন বিস্ময়ে একদম থমকে গেল। তার মানে জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে এই শিহাব তাকে বাঁচালো। শিহাবের দিকে তাকিয়ে আশি স্তম্ভিত হয়ে গেল। সে বড় বড় শ্বাস নিচ্ছে, যেন সে মৃত্যুর মুখ থেকে অন্তত প্রিয় কিছু ছিনিয়ে এনেছে। ঠিক এমনভাবে শ্বাস নিচ্ছে যেন তারই প্রাণ পাখিটা এই বুঝি বেরিয়ে যাচ্ছে। শিহাবকে দেখতে দেখতে হঠাৎ আসি তার পিঠের নিচের দিকে এক ধরনের ঠান্ডা ভেজা স্পর্শ অনুভব করলো। সে ইতস্তত মাথা ঘুরিয়ে ছাদের মেঝেতে তাকলো আর তার দেখেই তার হৃৎপিণ্ড যেন থেমে গেল রক্তে। রক্তের একটা ছোট ধারা মেঝেতে ছড়িয়ে আছে। আর সে ভয় পেয়ে গেল। রক্ত কোথা থেকে এলো? তার কি তবে মাথায় আঘাত লেগেছে বা ফেটে গেছে? কিন্তু না, সে কোনো ব্যথা পাচ্ছে না। তাহলে এই রক্ত কার, কোথা থেকে আসলো? আর সে যখন মেঝেতে রক্তের স্রোত নিয়ে ভয়ে সিটিয়েছে, সেই মুহূর্তে জনস্রোত ভেঙে সবাই হুড়মুড় করে আশির কাছে ছুটে এলো। ভিড় ঠেলে সবার আগে এলেন রৌশনী খান। তিনি আর এক মুহূর্ত অপেক্ষা না করে আশিকে ঝরঝরে বুকে টেনে নিলেন আর হাউমাউ করে কেঁদে ফেলেন। যতই মন মালিন্য থাকে, আশি তো তার কলিজার টুকরো, একটি মাত্র মেয়ে। এইখান থেকে পড়লে কি মর্মান্তিক ক্ষতিটাই না হতে পারত। সেই ভয়াবহ চিন্তার মাথায় আসতে তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। কিন্তু এত মানুষের উদ্বেগ আর কোলাহলের মাঝে ছড়িয়ে পড়া সেই রক্ত কারো চোখ পড়ছিল না। সবার দৃষ্টি তখন আশির দিকে। ঠিক সেই মুহূর্তে রক্তগুলো চোখে পড়ল তুরার। রক্তটা ঠিক কোথা থেকে গড়িয়ে পড়েছে তা দেখতে তুরার বুকটা ধক করে উঠল। একরাশ তীব্র কষ্ট নিয়ে তার অজান্তে চোখ দিয়ে গরম অশ্রু গড়িয়ে পড়ল। তুরা কাঁপা গলায় খুব আস্তে করে ডাকলো, শিহাব ভাইয়া। সে তুরার সেই চাপা ডাক সবার মনোযোগ আকর্ষণ করলো। সবাই চমকে শিহাবের দিকে তাকালো। আশিকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিল যে তাদের মনেই ছিল না এই বীরত্ব দেখানো মানুষটা তাদের পাশে স্থির হয়ে পড়ে রয়েছে। আর মুহূর্তে তাদের সবার চোখ গেল মেঝেতে ছড়ানো রক্তের দিকে। সবাই যেন বিদ্যুতের শক। তাদের চোখে অবাক বিস্ময়ে স্থির হয়ে গেল শিহাবের দিকে। কারণ শিহাবের দুই হাতের কনুই থেকে ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়ছে। দূর থেকে শূন্যে ঝাঁপ দেয় হাসিকে ধরার সময় মেঝেতে ঘষা লেগে কনুইয়ের দুটো চামড়া উঠে মাংস অনেকটুকু ছিলে গেছে। সেই গভীর ছিলে যাওয়ার জায়গাগুলো থেকে রক্ত ফোঁটায় ফোঁটায় ঝরে মেঝেতে ছোট ছোট পুকুর তৈরি করছে। কিন্তু শিয়াবের মুখ ছিল পাথরের মতো স্থির, একটুও শব্দ নেই, কেবল মাথা নিচু করে হাঁটুতে গেড়ে বসে আছে। আর সে আবার সেই নীরবতায় ধীরে ধীরে শিয়াবের দিকে তাকালো। তার চোখ মুহূর্তে চলে গেল শিহাবের রক্তঝরা কনুই দুটোর দিকে। আর সে যেন বাকরুদ্ধ। ঠিক কতটা মানবিকতা থাকলে এমন ভয়ঙ্কর মুহূর্তে নিজের আঘাতের কথা চিন্তা না করে আরেকজন কে বাঁচাতে মানুষ মরিয়া হয়ে উঠবে, তা আশি শিহাবকে আজ এভাবে না দেখলে জানতই না। আশির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। শিহাব দুই কনু থেকে রক্ত ঝরতে দেখে আনোয়ার খানের মুখ উদ্বেগে বিভিন্ন হয়ে গেল। তার চোখ দুটো যেন মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে গেল। তিনি দ্রুত শিহাবের দিকে তাকিয়ে প্রায় সর্বনাশ চিৎকার করলেন, বাবা, এ কি সর্বনাশ! তোমার রক্ত ঝরছে যে! এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি ডান দিকে ঘুরে দাঁড়ানো আয়নকে লক্ষ্য করলে কঠোর নির্দেশ দিলেন, এই আয়ন, তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর, এক্ষুনি। আয়ন তড়িৎ গতিতে পকেট থেকে ফোন বের করে ডাক্তারকে কল করতে শুরু করলেন। অন্যদিকে রৌদ্র তখন
যেন অন্য এক জগতে। সে এক পলক না সরিয়ে শিহাবের দিকে তাকালো। শিহাবের বীরত্বপূর্ণ কাজ, নিজের আঘাতের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়া দৃশ্য রৌদ্রের মনের গভীরে এক আলোড়ন সৃষ্টি করলো। তার হৃদয় যেন ফিসফিস করে বলে উঠল, সে সত্যি ভাগ্যবতী। শিহাবের মতো একজন মানুষ তার জীবন রক্ষক আর সঙ্গী পেয়েছে। রৌদ্রের দৃঢ় বিশ্বাস জন্মালো, হয়তো সম্পর্কে শীতলতা আছে, কিন্তু শিহাব নিশ্চিতভাবে খুব দ্রুত আশিকে মনে প্রাণ দিয়ে ভালোবাসে নিবে, মেনে নিবে, যা শিহাবের সাহসিকতা প্রমাণ দিচ্ছে। এদিকে শিহাব তখনও একদম নিশ্চুপ, স্থির হয়ে বসেছে। তার কনুই থেকে যে রক্ত ঝরছে সেদিকে যেন তার একদম খেয়াল ছিল না। তার সমস্ত চেতনা তখন অন্য কোথাও, সেই ভয়াবহ মুহূর্তটাকে আটকে আছে। শিহাবের বুকের ভেতরটা এখনো দাউ দাউ করে জ্বলছে, হৃৎপিণ্ডটা ধকধক করে দ্রুত তালে বাজছে, যেন এইমাত্র সে এক ম্যারাথন দৌড়ে জিতে গেছে। সে আর কিছু বুঝতে পারছে না, আশির পড়ে যাওয়ার মুহূর্ত তার ভেতরে এতটাই তীব্র কষ্ট কেন হচ্ছিল, কেন সে আশির জন্য পাগল হয়ে যাচ্ছিল। এই তীব্র মানসিক আড়ালান তাকে গভীরভাবে বিভ্রান্ত করে চলছে। ডাক্তার এসে পড়েছে। উদ্বিগ্ন আত্মীয় স্বজনরা শিহাবকে ঘিরে ভিড় জমেছে। শিহাবের দুই কনুই থেকে ডাক্তার অন্তত মনোযোগ দিয়ে তুলা আর অ্যান্টিসেপটিক ব্যবহার করে রক্ত পরিষ্কার করছে। আঘাতের স্থানে তীব্র জ্বালা সৃষ্টিকারী স্যাভলন দেওয়া হয়েছে। শিহাবের মুখমণ্ডলের সঙ্গে সঙ্গে যন্ত্রণা আর বিরক্তিতে ঝিলিক মেরে উঠল। প্রতিবার স্যাভলন ছোঁয়ানোর পর যেন লাফানোর ভঙ্গিতে কেঁপে উঠছে। তার এই অস্থিরতা সামলাতে শিহাব এক হাতে আয়নের মুঠো শক্ত করে ধরে রেখেছে, আর অন্য হাত রৌদ্র আঁকড়ে ধরেছে। জীবনে এই প্রথমবার শিহাব এমন বড়সড় কাটা ছেঁড়ার শিকার হলো। আজ পর্যন্ত সে বড় কোনো আঘাত, কাটা বা ফাটাও দেখেনি। সে কোনোভাবে ব্যান্ডেজ করতে রাজি হচ্ছিল না। শেষমেশ শান্ত চৌধুরী আর মিনারা চৌধুরী দুজন তাদেরকে অনেক স্নেহ মিশ্রিত ধমক এবং অনুরোধ করে রাজি করেছে। তবুও যেন সে অবোধ শিশুর মতো মুখ ভার করে করুণ সুরে প্রতিবাদ করেছে, আমি ওষুধ লাগাবো না, মা, কি, কি জ্বলছে। শিয়াবের এমন অসহায় বাচ্চা মার লাফানো দেখে হলরুমের কোনায় দাঁড়িয়ে থাকা ছোট ছোট ছেলেমেয়েরা পেটে হাত দিয়ে খিলখিল করে হাসিতে ফেটে পড়ল। তারা ফিসফিস করে বলতে লাগলো, আরে বাবা, এত বড় লোক, কিন্তু ব্যথার ভয়ে একেবারে নার্সারি স্কুলে বাচ্চাদের মতো করে। তবে শিয়াবের আচরণ কোনো অভিনয় ছিল না। ছোটবেলা থেকে সে এসবের সঙ্গে মাত্র অভ্যস্ত নয়। মিনারা চৌধুরী কোনোদিন তাকে জোর করে একটা সাধারণ ট্যাবলেটও খাওয়াতে পারতেন না। খাওয়াতে গেলে তার বমি উঠে আসত। তাই মিনা চৌধুরী একসময় হার মেনেছিলেন। সে এক কোণে স্থির দাঁড়িয়ে, চোখ যেন শুকিয়ে গেছে। যে মানুষটা সামান্য ওষুধে এত কাতর হয়, আর সে তার জন্য নিজের জীবন বাঁচিয়ে রাখলো, এবং এত বড় আঘাত, যন্ত্রণা নিরবশ হয়েছে। এই চিন্তা আস্তে আশির বুকটা হঠাৎ ব্যথায় মোচড় দিয়ে উঠল। তার তীব্র ইচ্ছে করছে এক্ষুনি ছুটে গিয়ে শিয়াবের মাথাটা আলতো করে তার বুকে টেনে নিতে। ডাক্তার শান্তভাবে একটি কনুই পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। এরপর যখনই দ্বিতীয় ব্যান্ডেজ কনুইয়ে তুলে অ্যান্টিসেপ্টিক নিয়ে আলতো করে ছোঁয়ালো, শিয়াবের ধৈর্য যে গেল ভেঙে। সে ব্যথায় ধড়ফড় করে উঠল এবং চিৎকার করতে করতে একেবারে কাঁদো স্বরে বলল, ডাক্তার, আমি আমার যৌবনের সব জমানো কুদোয়া তার উপর বর্ষণ করছি। শুনে রাখ, যদি আরেকবার জ্বালাস তাহলে তোর বিয়ে হবে না। আর ভুলেও করে যদি তোর বিয়ে হয়, শোন, বিয়ের পরদিন তোর ডিভোর্স হবে। তুই আবার কুমারী হয়ে যাবে। আর তোর সব চেম্বারে যত দাঁত ব্যথা রোগী আসবে, তাদের ব্যথা জীবনেও কমবে না। তোর জীবনটা দাঁতের ব্যথার মতো যন্ত্রণাদায়ক। লাগছে রে। শিয়াবের এমন অদ্ভুত কুতূহলে রুমে থাকা সবাই হেসে উঠল। একজন বয়স্ক গম্ভীর ডাক্তারকে বলছে তার বিয়ে হবে না, এ যেন এক অবিশ্বাস্য দৃশ্য। ডাক্তার শিয়াবের কথা শুনে প্রথমে ঠোঁট কামড়ে হাসি আটকানোর প্রাণপণে চেষ্টা করলো। এই মুহূর্তে যেন তার কাছে হাসি আটকানো আসলে জীবন মৃত্যুর লড়াইয়ের মতো হয়ে যাচ্ছে। অবশেষে তিনি আর পারলেন না। কনুই পরিষ্কার করা বাদ দিয়ে তিনি হো হো করে পেট চেপে ধরে অট্টহাসি ফেটে পড়লেন। শিহাব ডাক্তারকে হাসতে দেখে ক্রোধে দাঁত কিরমির করে, হাসছেন, হাসুন, দাঁতগুলো এখনো অক্ষত আছে। আমার দেওয়া কাজে আসলে কাল সকালে এমন দাঁত ব্যথা শুরু হবে, তখন হাসি বন্ধ করার জন্য
দাঁতের ডাক্তারে খুঁজতে হবে। হাসি থামার আগেই পাশে দাঁড়ানো আয়ান হাসতে হাসতে যেন তলপেটে চোট খেয়ে গেল। সে দম নিতে গিয়ে ডাক্তারের দিকে ঝুঁকে চরম সিরিয়াস মজা ভঙ্গিতে বলল, ডাক্তার আঙ্কেল, শিহাব ভাইয়ের কথা এত হালকাভাবে নিয়েন না। কারণ শিহাব ভাইয়ের দোয়ার সব কুদোয়া মূল শক্তি কিন্তু এই স্যাভলন বোতলে আছে। যতক্ষণ না এই স্যাভলন বোতলের ক্যাপ আপনি বন্ধ করছেন, ততক্ষণ বিয়ে হবে না, আর বাচ্চা হবে না। আপনার চেয়ে বড় কথা হচ্ছে, যদি রাগ করে বলে দেয়, সব মানুষের দাঁতের গোড়ায় তেলাপোকা হাঁটা শুরু করবে, তবে তো ডেন্টিস্ট ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে। আপনার পেশা নিয়ে টানাটানি হবে। জলদি ওষুধ লাগান। আয়ান কথাটা এমন নিখুঁত ও মজার সিরিয়াসনেসের সঙ্গে বলল যে হলরুমে হাসির আওয়াজ যেন প্রচণ্ড বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ল। আর সেই মুহূর্তে কোণে দাঁড়ানো 5 বছরের একটা ছোট্ট ছেলে হাসতে হাসতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে চিৎকার করে হেসে উঠে সেখানেই প্যান্ট ভিজিয়ে দিল। সবার হাসির দম ফাটার আওয়াজের মাঝে হঠাৎ রৌদ্র তীক্ষ্ণ ও গম্ভীর কণ্ঠস্বর যেন হলরুমের হাসির স্রোত থামিয়ে দিল। সে সামান্য ধমকের সুরে সেখানে জড়ো হওয়া সবার দিকে তাকিয়ে বলল, এত হাসি ঠাট্টার কী আছে? যে একজন মানুষ কষ্টে ছটফট করছে। এরপর সরাসরি ডাক্তারের দিকে তাকিয়ে কঠিন চোখে বলল, আর আপনি, আপনি কি কেবল মজা দেখতে এসেছেন, নাকি আপনার দায়িত্ব পালন করতেছে? হাসি বন্ধ করুন এবং দ্রুত ব্যান্ডেজ করুন। রৌদ্রের এমন কঠিন ধমক শুনে ডাক্তার তৎক্ষণাৎ হাসি থামিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন। তিনি শান্ত হয়ে আবার পরিষ্কার করা শুরু করলেন, কিন্তু শিয়াব তখনও যন্ত্রণায় বিরক্তিতে ফোঁসফোঁস করতে আজগুবি বকবকানি চালিয়ে যাচ্ছেন। অবশেষে শিয়াব দুটো হাতে ব্যান্ডেজ শেষ হলো। মুক্তি পাওয়ায় শিয়াব সেখান থেকে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। সে আয়নার রৌদ্রের হাত ঝাড়া দিয়ে ছেড়ে দিল, প্রায় দৌড়ে হলরুম থেকে বেরিয়ে গেল এবং সোজাসুজি রুমের দিকে পা বাড়ল। আজ যেন আরও কারো সামনে এসে মুহূর্তের জন্য বিব্রতিকর অবস্থায় থাকতে ইচ্ছে না করে। রাত তখন 1টা বেজে। হলুদ সন্ধ্যার সকল আয়োজন শেষ। লনে থাকা রঙিন আলো ঝলকানি নিভে গেছে। সবার মুখে এখন কেবল ক্লান্তির ছাপ। যে যার রুমে গভীর আচ্ছন্ন। সে আবার একবারও অনুষ্ঠানে আসেনি। তার এমন আঘাতের পর অসুস্থ শরীর নিয়ে কেউ তাকে আর বিরক্ত করতে সাহস করেনি। সবাই ভেবেছে এখন ঘুমালে হয়তো সে একটু আরাম পাবে। কিন্তু আশি মনে তখন ভীষণ তোলপাড়। অনুষ্ঠান শুরু থেকে তার মনটা শিহাবের জন্য ছটফট করছে। আরফা আর বাকি বান্ধবীরা তাকে কিছুতেই ছাড়ছিল না। শেষমেশ রাত্রি যখন সকল কাজ শেষ করে নিজের রুমে ফিরল, তখন তার চোখ খুঁজছিল কেবল একজনকে, আর সেই মানুষটা হচ্ছে শিহাব। আশি রুমে ঢুকে তার চোখ পড়ল শিহাব ঘুমন্ত শান্ত রূপটি। শিহাব বিছানায় একেবারে নিশ্চুপ হয়ে শুয়ে আছে। দুটো ব্যান্ডেজ করা হাত আলতোভাবে তার শরীরের দুপাশে রাখা। তার মুখে এখন সেই ব্যালকনিতে বিরক্ত আর যন্ত্রণার ছাপ। কপালে কয়েক গোছা এলোমেলো চুল এসে পড়ছে, যা তার শান্ত ঘুমকে আজ স্নিগ্ধ দেখাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে যেন গভীর ঘুমে আচ্ছন্ন এক শিশু। বাইরে থেকে কে বলবে এই মানুষটা একটু আগে স্যাভলনের জ্বালায় পাগলের মতো হয়ে গেছিল এবং সব যৌবনের কুদোয়া দিচ্ছিল। এখন সে এত শান্ত যে কোনোদিন সে চঞ্চল ছিল না। আর সে একবার নিঃশব্দে পা ফেলে ধীরে ধীরে শিয়াবের পাশে দাঁড়ালো, তার বিছানার এক কোণে, ঠিক তার সম্মুখে। সে হাঁটু গেড়ে বসলো, তার চোখ আর সরছিল না। সে একধানে শিয়াবের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি ছিল গভীর মমতা, একরাশ অব্যক্ত অনুভূতি। আজ কেন জানি না আশির কাছে শিয়াবকে বারবার দেখতে ইচ্ছে করছিল। তার মনে হচ্ছিল এই পৃথিবীতে সব থেকে আপন, সব থেকে নির্ভরযোগ্য মানুষটি এই ঘুমিয়ে থাকা শিয়াব। সে যেন সমস্ত আবেগ দিয়ে শিয়াবের দিকে তাকিয়ে রইল। শিয়াবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আশির ভেতরে জমে থাকা অনুভূতির বাঁধ যেন ভেঙে গেল। এক নীরব গভীর প্রশ্ন তার মনে বিদ্যুতের মতো ঝলসে উঠল। সে ফিসফিস করে নিজেকে প্রশ্ন করল, এ আমার কেমন অনুভূতি? আমার তো এর আগে কোনোদিন কোনো ছেলের জন্য এমন অদ্ভুত শিহরণ জাগেনি। তাহলে আজ শিয়াবকে নিয়ে কেন এই অস্থিরতা? কেন মন কেবল বলছে, আশি, তুই শিয়াবের হাতটা ধর, সারাটা জীবন তার সাথে কাটিয়ে দে। তার মনের গভীরতা থাকা প্রতিটি ক্ষত নিজের
হাতে মলম দিয়ে সারিয়ে দেয়। এই অনুভূতি কি তবে আমি শিহাবকে ভালোবেসে ফেলেছি? এই ভাবনা আসতে আশির ঠোঁটে এক কোমল লাজুক হাসি ফুটে উঠল। ভয় আর আবেগের এক অদ্ভুত মিশ্রণ। আশি খুব সাবধান, শিহাবের কানের ঠিক কাছে মুখ নিয়ে গেল এবং নিঃশ্বাসের চেয়ে ক্ষীণ স্বরে ফিসফিস করে বলল, জানেন, আজকে এই দিনে আমি সবচেয়ে বেশি তুরাকে ধন্যবাদ দিতে চাই। কারণ সে যদি আমার ভাইকে না ভালোবাসতো, তবে হয়তো আমি আপনার মতো এত মূল্যবান মানুষটিকে এভাবে পেতাম না। এখন মনে হচ্ছে আমি আপনাকে পেয়ে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী নারী। এরপর আসি বুক ভরা সাহস নিয়ে, গভীর প্রত্যয় নিয়ে আরও জোরে এবং ফিসফিস করে বলল, আমি আপনাকে ভালোবাসি শিহাব। হ্যাঁ, ভালোবাসি। কথা দিচ্ছি আপনার মনে সেই গভীর পুরনো সব ক্ষত আমি নিজের হাতে যত্ন করে সারিয়ে দেব। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে ছায়ার মতো আপনাকে আগলে রাখবো। কখনো আপনার হাত ছাড়বো না। ছায়ার মতো পাশে থাকবো। আই লাভ ইউ শিয়াব। আই লাভ ইউ সো মাচ। অন্যদিকে রুমে আয়নের অবস্থা শোচনীয়। সে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। চোখে এক ফোঁটা ঘুম নেই। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে, যেন ভেতরে এক তীব্র ছটফট নেই। গতকাল রাতে তিথির শরীরে সেই মৃদু উষ্ণতা যেন এখনও তার ত্বকে লেগে আছে। আর সেই উষ্ণতা এখন নেশার মতো তাকে আবারও পাওয়ার জন্য ব্যাকুল করে তুলছে। তার অদম্য যৌবন তাকে যেন জোর করে তিথির কাছে টেনে নিয়ে যাইতেছে। এই অস্থির অনুভূতি তাকে মুক্তি পেতে আয়ান শক্ত করে কোলবালিশ জড়িয়ে ধরল, যেন সেই স্পর্শ তাকে শান্ত করতে পারে। কিন্তু কোনো ফল হলো না। ঘুম বিন্দুমাত্র তার চোখে আসছে না। আয়ান নিজেকে প্রশ্ন করছে, কি এমন হচ্ছে আমার সাথে? আগে তো এরকম হয়নি। তাহলে কাল রাত্রে ওই ঘটনার পর কেন আমার মন বারবার তিথির কাছে যাওয়ার জন্য পাগল হয়েছে? সে যেন নিজের এই অস্থিরতার কারণ খুঁজে পাচ্ছে না। বিরক্তিতে ফুঁসতে ফুঁসতে আয়ান বিছানায় উঠে বসলো, যেন তার ভেতরে এক দহন চলছে। দু হাতে মাথার চুলগুলো আক্রোশের সাথে খামচে ধরল, আর চোখে মুখে তখন কেবল অস্থিরতা এবং ক্রোধের আগুন। সে তীব্র ঘৃণায় নিয়ে নিজেকে ধমকালো, সব ওই তিথি শালীর জন্য। শালী, আমি তো বউ ছাড়া দিনের পর দিন একা থাকতে থাকতে নিজেকে পাথরের মতো শক্ত বানিয়ে ফেলেছিলাম। বিয়ে করতে না করতে আমার আর বউয়ের নেশা উঠতো না। আর তুই কিনা এক রাতের উষ্ণতায় সেই পাথরটাকে গলিয়ে দিলি। পরের মুহূর্তের জন্য তার ভেতরে থাকা যুক্তিটা কিছু হলেও জেগে উঠলো। আয়ন নিজেই নিজেকে বোঝাতে চাইল, কেন রে আয়ন, তুই বউ থাকতে এভাবে ছটফট করবি কেন? তুই বউকে মেনে নিস আর না নিস, কিন্তু তোর তো একজন বউ আছে। আর বউ থাকতে বাইরে এভাবে ছটফট করে কোনো মানে হয় না। যা এখন বউয়ের কাছে আয়। কোন হালা শ্বশুর তোকে আটকায় দেখি, তোরে দেখি। এই ভাবনা যেন তাকে উন্মত্ত তাড়না দিল। কথাটা শেষ করে আয়ানের এক সেকেন্ডও দেরি করল না। এই জন্য এক অদম্য নিয়ন্ত্রণহীন তাগিদা বিছানা থেকে লাফিয়ে পড়ল। বড় বড় পা ফেলে প্রায় ছুটে এসে সোজা রুম থেকে বেরিয়ে গেল। দ্রুত গতিতে তিথির রুমের সামনে এসে দাঁড়ালো। কিন্তু তিথির রুমের সামনে এসে আয়ানের চোখ পড়ল দরজার দিকে। সেটা ভেতর থেকে লক। সেই মুহূর্ত দেখে যেন তার মেজাজ মুহূর্তে অগ্নিশর্মা হয়ে গেল। তিথি নিশ্চিন্তে ভেতরে ঘুমিয়েছে, আর তাকে বাইরে অস্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এই অপমান আর প্রত্যাখ্যান যেন তার রাগ আরো বাড়িয়ে দিল। তিথি বন্ধ দরজা দেখে আয়নের ভেতরে থাকা ক্রোধ আর অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। সে দরজা থেকে এক পা পিছিয়ে হাঁটল এবং দাঁত কিরমির করে বলল, ডাইনি রাক্ষসী, তুই আমার ঘুমের 12টা বাজিয়ে নিজে নিশ্চিত হয়ে ঘুমাচ্ছিস? না না, আমি আয়ান, তা তো দেখতে পাই না। দাঁড়া, আইতেছি তোর ঘুমের 12টা বাজাতে। কথাটা বলে আয়ান আর দরজার সামনে দাঁড়ালো না। তার মাথায় তখন শুধু তিথিকে পাওয়ার উন্মাদনা। সে সিদ্ধান্ত নিল সরাসরি ভিতরে ঢুকতে না পারলেও সে অন্য পথ নেবে। আয়ান ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে এলো। রাতের অন্ধকারে সে সরাসরি তিথির রুমের ব্যালকনির সামনে এসে দাঁড়ালো। ব্যালকনিতে ওঠা একমাত্র অবলম্বন হলো পাশে থাকা পানির পাইপ। এক মুহূর্ত চিন্তা করলো না। পাগলের উন্মাদের মতো আয়ান সেই পাইপ ধরে বেয়ে বেয়ে উপরে উঠতে লাগলো। এই দৃশ্য দেখে পাঠিকেরা বিশ্বাস করতে পারছেন না। মনে হচ্ছে এই লোকটা আয়ান। ভাবা যায়, যে আয়ান তিথিকে মানবে না বলে কত কথা শুনিয়েছিল, কত খারাপ ব্যবহার করছিল, সেই আয়ান এখন তার কাছে যাওয়ার জন্য ছটফট করছে।
নিজের সব অহংকার ভুলে, সব বিপদ উপেক্ষা করে সে এখন শুধু তিথির কাছে পৌঁছানোর জন্য পাইপ বেয়ে উপরে উঠছে। তার এই প্রচেষ্টা যেন তার তীব্র আকাঙ্ক্ষার এক চরম বহিঃপ্রকাশ। অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে আয়ন শেষ পর্যন্ত পাইপ বেয়ে ব্যালকনিতে উঠে গেছে। শরীরের উপর দিয়ে বেশ ধকল গিয়েছে, তবু সে একবারের জন্য হাল ছাড়েনি। ব্যালকনিতে দাঁড়িয়ে কোমরে দুই হাত দিয়ে একটা গভীর ও দীর্ঘশ্বাস নিল। নিজেকে কিছুটা শান্ত করে সে যখন রুমের ভিতরে পা রাখলো, ঠিক তখনই তার চোখ আটকে গেল বিছানায় শুয়ে থাকা তিথির উপর। আয়ান অজান্তে সেখানে থমকে দাঁড়ালো, এক পা নড়ার শক্তি যেন হারিয়ে ফেলছে। জ্বরের ঘোরে তিতলি এতটাই কাহিল যে তার শাড়িটাও খোলার প্রয়োজন বোধ করলো না, শুধু ফুলের গয়নাগুলো খুলে আর মুখ ধুয়ে এসে শুয়ে পড়ছে। শীতে বা জ্বরের কাঁপুনিতে সে একদম কাঁচুমাচু হয়ে গুটিসুটি মেরে শুয়েছে। ঘুমের ঘোরে তার পেট থেকে শাড়ির আঁচলটা অনেকটা সরে গেছে, যা রুমের হালকা ডিম লাইটে মায়াবী আলো স্পষ্ট ফুটে উঠছে। আয়ন পা টিপে টিপে ধীরে ধীরে তিথির বিছানার পাশে দাঁড়ালো, তারপর অতি সপ্তপনে তিথির পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আয়ান নিজেও জানে না সে এই মুহূর্তে কেন এমনটা করছে বা তার পার্শ্ববর্তী পদক্ষেপ কি। সে গভীর মমতা নিয়ে আলতো করে তিথির গালে লেপ্টে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিল। আয়নের আঙ্গুলে স্পর্শ পাওয়া মাত্র তিথি ঘুমের ঘোরে হালকা শিউরে উঠল। আয়ন এবার স্থির দৃষ্টিতে তিথির মুখের দিকে তাকালো। কি নিশ্চুপভাবে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে বেটা। ঘুমন্ত অবস্থায় তিথিকে যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কিউট আর মায়াবী লাগছে। এই প্রথম আয়ান তিথির দিকে একদম অন্য এক নজরে তাকালো। সে আজ ভালো করে লক্ষ্য করলো যে তিথি যথেষ্ট সুন্দরী, যা আগে তার রাগের কারণে কখনো চোখে পড়েনি। তিথির মুখে এমন এক শান্ত মায়া জড়িয়েছে যা আয়ানকে এক মুহূর্তে ঘোরের মধ্যে ফেলে দেয়। আয়ানের সে আদিম রাগ আর উন্মাদনার জন্য কর্পূরের মতো উড়ে গেল। আয়ান এক দৃষ্টিতে তিথির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল, যেন সে কোনো এক ঘোরের রাজ্যে তলিয়ে গেছে। কিন্তু হঠাৎ তার নজর আটকে গেল তিথির পেটে এক কোণে, সেখানে স্পষ্ট ফুলে আছে কাল রাতের সেই কামড়ের কালচে দাগ। আয়ান নিজের দেওয়া সেই ক্ষতস্থানটি ডিম লাইটের আলোয় যেন বিবেকের উপর হাতুড়ি পেটা করলো। আয়নের বুকে এক অজানা যন্ত্রণা হাহাকার করে উঠল। সে ধীরে ধীরে আরো নিচু হয়ে তিথির পেটের সেই ক্ষত, পরম মমতা অতি সাবধানে সেই কোমরের চিহ্নের উপর একে একে 5 বার করে আলতো এঁকে দিল সেই জায়গায়, এবং তার প্রতিটি নীরবে ক্ষমা প্রার্থনা। সে যেন চাইছে তার দেওয়া পৈশাচিক আঘাতের যন্ত্রণার ভালোবাসে পরশ দিয়ে ধুয়ে দিতে। আয়নের তপ্ত ঠোঁটের ছোঁয়া যখন তিথির নরম ত্বকে বিচ্ছে, তিথির ঘুমের ঘোরে বারবার শিউরে উঠছে। তার শরীরে অস্বস্তি ও অজানা শিহরণে তার শরীর কেঁপে উঠছে, কিন্তু জ্বরের তন্দ্রা আর গভীর ঘুমের কারণে সে কিছুতেই চোখের পাতা মেলতে পারছে না। তার অবচেতন মন হয়তো বুঝতে পারছে কেউ একজন তার খুব কাছে, কিন্তু চেতনার জগৎ থেকে তাকে টেনে তুলতে পারছে না। আয়ান তিথির কপালের কাছে এসে কপালে হাত রাখল আর বুকটা ধক করে উঠল। তিথির শরীর এখনো আগুনের মতো পুড়ছে, জ্বর যেন এক চুলও কমেনি। আয়নের বুকের ভিতরটা দুমড়ে মুছে যাচ্ছে। নিজেকে তার এক একার সমান অপরাধী মনে হচ্ছে। নিজের উপর নিজের তীব্র ঘৃণা জন্মালো। একটা নিষ্পাপ মেয়ে তাকে আদর করতে বলেছে, তাকে এতটা কষ্ট দেওয়ার কী দরকার ছিল? মেয়েটা না হয় তোর সাথে সারাক্ষণ ঝগড়া করতো, তাই বলে তুই তাকে এইভাবে ক্ষতবিক্ষত করবি? রাগে আর অনুশোচনা আয়নের ইচ্ছে করছিল নিজের হাত দুটো দেওয়ালে আছাড়ে থেতলে দিয়ে। হঠাৎ আয়ন লক্ষ্য করলো তিথি জ্বরের ঘরে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে কিছু একটা বলছে। তার ঠোঁট দুটো থরথর করতে কাঁপছে। আয়নের কানের কাছে মুখ নিতে শুনতে পেল তিথির সেই করুণ আকুতি। অসহ্য লাগছে, পারছি না, খুব কষ্ট হচ্ছে। আম্মু, আমাকে একটু জড়িয়ে ধরো প্লিজ। আম্মু, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো। তিথির পুরো শরীরটা থরথর করে কাঁপতে লাগলো, যেন এক তীব্র শীতে সে কুঁকড়ে যাচ্ছে। আয়নের এক মুহূর্ত নিজেকে ধরে রাখতে পারলো না। সে দম্ভ আভিজাত্য একপাশে ফেলে সে বিছানায় উঠে বসলো এবং পরম মমতায় তিথিকে টেনে নিজের বুকের গহীনে পুরে নিল।
তিথি যেন আশ্রয়ে এক বিশাল পাহাড় খুঁজে পেল। সে জ্বরের ঘোরে অবচেতন মনে আয়ানকে আষ্টেপৃষ্টে শক্ত করে জড়িয়ে ধরল। তিথির শরীরে সেই উত্তাপ আয়নের বুকে বিঁধতেই তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল, আবারও অন্য গতিতে ছুটতে শুরু করলো। তিথি তপ্ত নিঃশ্বাসগুলো কামড়ে হাঁপানোর মতো আয়নের বুকের উপর আশ্রয় পড়ছে। আয়ন তিথির কপালে দীর্ঘ ভেজা চুমু খেলো। তার চোখ দুটো ভিজে। সে খুব নিচু স্বরে মিনমিন করে বলল, সরি তিথি, মাফ করে দিস আমাকে। আমি সত্যি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আজ আমার দেওয়া আঘাতে তুই এই তীব্র জ্বরে দাউ দাউ করে পড়ছিস, অথচ একবারও আমাকে কিছু বলতে আসলি না, কোনো অভিযোগ করলি না। অন্য কোনো তুচ্ছ কারণে তুই তো চেঁচামেচি করে আমার কানের পর্দা ফাটিয়ে ফেলতিস, কিন্তু আজ তুই ভীষণ চুপেছিস, কিছু বলছিস না। আমি বুঝতে পারছি আমি কতটা আঘাত দিয়েছি তোকে। আয়ন তিথির মাথায় হাত বুলিয়ে দিতে তাকে আরও নিবিড়ভাবে মিশিয়ে নিল, যেন তা চাইলে নিজের শরীরের সবটুকু শীতলতা দিয়ে তিথির এই দহনটুকু শুষে নিত। তিথি নিজের বুকের ভেতরে খুঁজে পেয়ে আয়নের অস্বস্তি মনে যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। কয়েক ঘন্টা সে তীব্র দহন, ক্রোধ আর ছটফট নিয়ে এখন শান্ত নদীর মতো স্থির হয়ে গেছে। তিথির শরীরে তপ্ত ওম আর মায়াবী সান্নিধ্য আয়নের শরীরে প্রতিটি কোষে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি ছড়িয়ে দিল। আয়নে খুব ইচ্ছে করছে এই রাতটা যেন কখনো শেষ হয় না। সে তিথিকে আরো পরম মমতা আগলে নিল। তিথিও জ্বরের ঘরে আয়নের বুকটাকে তার পরম আশ্রয়ের জায়গা করে সেখানে মুখ গুজে নিশ্চিন্তে রইল। আয়ন তিথির চুলের সুবাস নিতে নিতে একসময় নিজের ক্লান্ততে চোখ বুলল। রাত বাইরে রাতে নিস্তব্ধতা আর ভেতরে ডিম লাইটের হালকা নীলচে আলোয় দুটো প্রাণ এক হয়ে মিলে থাকলো। কোনো ঝগড়া নেই, কোনো আক্রোশ নেই, আছে কেবল এক অজানা টানের মায়াবী বন্ধন। তিথিকে নিজের বুকের উপর অনুভব করতে করতে আয়ন এক গভীর ও শান্তির ঘুমে তলিয়ে গেল। দুজনে একে অপরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে পাড়ি দিল এক অন্যরকম ঘুমের দেশে। গায়ে হলুদের উৎসবের কোলাহল নিচে থেমে গেলেও ছাদের উপর নিস্তব্ধতা যেন আরো গাঢ় হলো। সকল নিস্তব্ধতার সুযোগ নিয়ে রৌদ্র তুরাকে এক প্রকার জোর করে দেওয়ালের সাথে চেপে ধরে তার আলিঙ্গনে বাঁধন এতটাই তীব্র যে তুরাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিতে চায়। তুরা বারবার রৌদ্রের বুকের উপর হাত দিয়ে ঠেলার চেষ্টা করে হাঁপাতে বলল, ছাড়েন রৌদ্র, দেখেন কত রাত হয়েছে, আমার ভীষণ ঘুম পেয়েছে, আমি সবাই আমাকে খুঁজবে আমাদের। রৌদ্রর কানে তুরার কোনো কথাই যাচ্ছে না, যেন এক ঘোরের মধ্যে আছে। রৌদ্র তার মুখটা নামিয়ে তুরার থুতনিতে নিজের চিবুক ঘষতে লাগলো। তার সেই তপ্ত ভারী নিঃশ্বাসগুলো তুরার গলা আগুনের হালকার মতো বিচ্ছে। রৌদ্র অভদ্র স্বরে ফিসফিস করে, একদম কথা বলবি না, চুপ করে থাক, নইলে আমি কিন্তু সত্যি অন্য কিছু করে ফেলবো যা সামলানোর ক্ষমতা তোর নেই। রৌদ্রের গলার সেই গভীর আর অধিকারবোধ সুর শুনে তোরা ভয়ে আর উত্তেজনায় কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে, কি করবেন আপনি? মুহূর্তে রৌদ্রের মাথা আরো নিচু হলো। সে তুরার কানের নরম লতিতে দাঁত দিয়ে হালকা করে কামড় বসালো। আতঙ্কিত এই স্পর্শে তুরার এক মুহূর্তের জন্য শিউরে উঠল। তার সারা শরীর যেন বিদ্যুতের তরঙ্গে খেয়ে গেল। সে মৃদু যন্ত্রণার আদর করল, আর রৌদ্র কি করছেন, ছাড়েন বলছি। রৌদ্র এবার তুরার একদম কাছে এসে গা কাঁপানো স্বরে ফিসফিস করে, বিশ্বাস কর তুরা, আজ এই হলুদ রঙের শাড়িতে তোকে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। আজ তোকে আমার ভীষণ এবং অন্যভাবে গভীরতায় ছুঁতে ইচ্ছে করছে। আমি পাগল হয়ে যাচ্ছি তুরা, আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি। রাতের এই নির্যাতনতায় রৌদ্রের প্রতিটি নিঃশ্বাস আর কথার ধার তুরাকে অবশ করে দিচ্ছে। সে বুঝতে পারছে না রৌদ্র আজ কোন যুক্তির ধার ধারবে না। রৌদ্র তার মুখটা নামিয়ে তুরার হলুদ মাখানো নরম গালে নিজের গালটি সজোরে তুরার গালে কাঁচা হলুদ রৌদ্রের গালে লেপ্টে গিয়ে একাকার হয়ে গেল। রৌদ্র তখন পুরোপুরি হিতাহিত জ্ঞানশূন্য। তার প্রতিটি নিঃশ্বাসে আগুন হালকা করে তুরার গলায় আশ্রে পড়ল। রৌদ্র তুরার কাঁধে মুখ ডুবিয়ে তুরা ভয়ে আর প্রবল শিহরণে কেঁপে উঠছে। সে তার সর্বশক্তি দিয়ে রৌদ্রের শক্ত বুকটা ধাক্কা দিচ্ছে, কিন্তু রৌদ্র যেন
এক অটল পাহাড়ে এক চুলও তাকে নড়ানো যাচ্ছে না। হঠাৎ রৌদ্র তুরার একটা হাত দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। সে কোনোভাবে পালাতে পারল না। পরক্ষণে অন্য হাতটি শাড়ির ভাঁজে ভেদ করে তুরার উন্মুক্ত কোমরে সাপের মতো রৌদ্রের এই বুনো আচরণে তুরের নিঃশ্বাস যেন গলার কাছে আটকে গেল। সে বাতাসের মতো হাঁসফাঁস করছে। ঠিক রৌদ্রের আলিঙ্গন ক্রমশ আরো কঠোর। রৌদ্র এবার তুরার ঘাড় ও কানের লতিতে তুরার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। এক অদ্ভুত ঘোরের মধ্যে সে হারিয়ে যাচ্ছে। তীব্র উত্তেজনা সে নিজের হাত দিয়ে শাড়িটা এত জোরে খামচে ধরল যে তার হাতের আঙ্গুলগুলো সাদা হয়ে গেছে। তুরার বুকে কামারে হাঁপড়ের মতো উঠানামা করছে, যা রৌদ্রের বুকে স্পষ্ট আঘাত করছে। রৌদ্রের এই নিয়ন্ত্রণহীন ভালোবাসা আর তৃষ্ণার কাছে তুরা আজ পুরোপুরি অসহায়। তুরা এখন রৌদ্রের বাহুবন্ধনের পুরোপুরি পিষ্ট। তার ফুসফুস যেন বাতাস খুঁজে পাচ্ছে না। সে রুদ্ধশ্বাস কণ্ঠে কোনো মতে হাঁপাতে হাঁপাতে আত্মনাদ করল, রৌদ্র প্লিজ ছাড়েন, আমার কেমন জানি লাগছে, দম আটকে আসছে। তুরা সেই ভেঙে আসা কাঁপা কণ্ঠস্বর রৌদ্রের ভেতরে আদিম তৃষ্ণাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। রৌদ্র এখন পুরোপুরি হিতাহিত জ্ঞান শূন্য। সে এক ঝটকায় তুরাকে দুই হাতের দেওয়ালের সাথে সজোরে চেপে দিল, যেন সে কোনো ছটপট করে পাখি। রৌদ্র তুরার কানের দিকে ঝুঁকে তুরার কানে একদম ভেতরে রৌদ্রের তপ্ত ভারী নিঃশ্বাসগুলো আশ্রে পড়ছে। রৌদ্র লাগামহীন মাথার মতো অস্ফুট স্বরে তুরার কানে কানে বলল, জাস্ট একটু তুরা, বেশি গভীরে যাব না প্লিজ, বাধা দিস না, আমি পাগল হয়ে যাব। রৌদ্র শরীরের প্রতিটি পেশি যে এখন টান টান। মুহূর্তে এসে তুরার ঘাড়ে নিজের মুখটা ডুবিয়ে রুদ্ধস্বরে বলল, জাস্ট এ লিটিল বিট তুরা, আই ওয়ান্ট টু গো অ্যান্ড ডু স্লিপ, প্লিজ ডোন্ট রেজিস্ট অ্যান্ড আই উইল লুজ মাই মাইন্ড। তুরা সারা শরীর থরথর করে কাঁপছে। রৌদ্রের স্পর্শে তার রক্তে বিষ মেশানো আগুন ঢেলে দিচ্ছে। সে চাইলে নিজেকে সামলাতে পারছে না। রৌদ্রের সেই বুনো ভালোবাসার কাছে সে যেন অসহায় বন্দী। রৌদ্র তুরার ঘাট থেকে মুখ সরিয়ে কোনো ভূমিকা নেই, নেই কোনো ধীর স্থিরতা। সে এক তৃষ্ণার্ত মরুভূমির মতো রৌদ্রের এই বুনো এবং অপরিচিত পাগলামি তুরা যেন এক অতল গহরে নিয়ে যাচ্ছে। এক অজানা নেশায় আশ্রয় হয়ে তুরার অবচেতন রৌদ্রের সেই টানা দীর্ঘ 8 মিনিট পর একে অপরের নিঃশ্বাস মিশিয়ে থাকা রৌদ্র দুজনের এখন চরম বিধ্বস্ত। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, যেন সারা বিশ্বের বাতাস আজ তাদের একার প্রয়োজন। রৌদ্রের সেই উন্মাদনা এখন এক শান্ত অথচ গভীর নেশায় পরিণত। সে হুট করে তুরার হাত দুটো ছেড়ে দিয়ে নিঃশব্দে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। তুরা তখন ঘোরের মধ্যে। সে কিছু বুঝতে পারল না, রৌদ্র কেন এভাবে নিচু হলো, কিন্তু পরক্ষণে তুরার সারা শরীরে যেন এক লহমায় হাজার ভোল্টেজে বিদ্যুৎ খেলে গেল। রৌদ্র অতি সযত্নে তুরার কোমরের কাছ থেকে শাড়ির ভাঁজটা একটু সরিয়ে নিল। চাঁদের মায়াবী আলোয় ফুলে ওঠা তুরার সেই ধবধবে ফর্সা পেটে রৌদ্র তুরার নরম ও মসৃণ ত্বকে তোরা পাগল হওয়ার মতো দশা। রৌদ্রের এমন মাতাল করা স্পর্শে এক তীব্র শিহরণ তোরা পা দুটোর জন্য কাঁপছে। সে নিজেকে সামলাতে না পারে হাঁপাতে হাঁপাতে রৌদ্রের চুল তুরার শরীরে প্রতিটি লোমকূপ যেন রৌদ্রের এই নিবিড় স্পর্শে জেগে উঠছে। ছাদের সেই অন্ধকারে তুরার অস্ফুট গোঙানি আর রৌদ্রের ভারী নিঃশ্বাস মিলেমিশে এক আদিম আবেশ তৈরি করছে। রৌদ্র হঠাৎ এক ঝটকায় তুরাকে দেওয়াল থেকে সরিয়ে উল্টো ঘুরে। তুরা কিছু বুঝে উঠতে আর পেল না। তার আগে রৌদ্র হাত চলে গেল
তুরা এখন যন্ত্রণা নাকি সুখে তা বোঝানোর মতো অবস্থায় নেই। সে দ্রুত শ্বাস নিতে নিতে নিজের শাড়িটা হাতের মুঠোয় পিষে নিয়ে আর্তনাদ করে উঠল। রৌদ্রের নেশা তুঙ্গে তুরার কাঁধ আর পিঠের ভাঁজে রৌদ্রে উত্তেজনার পারও চরম পর্যায়ে। পরিস্থিতি এমন যে তুরাকে একটা বিছানা পেলে হয়তো তুরাকে আস্ত খেয়ে ফেলবে। ঠিক সেই মুহূর্তে প্রকৃতি এক অদ্ভুত খেলায় আকাশ থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি নামতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে সেই ঝিরিঝিরি বৃষ্টি রূপ নিল প্রবল বর্ষণে। বৃষ্টির সেই হিমশীতল পানির ঝাপটা রৌদ্রের তপ্ত মাথায় যেন ঘোর কিছু কাটল। সে বুঝতে পারল পরিস্থিতির নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে। এই ভিজে অবস্থায় ছাদে থাকা ঠিক হবে না। রৌদ্র এক গভীর নিঃশ্বাস ও নিজেকে সামলে নিল। তারপরে এক ঝটকায় তুরাকে পাজাকলা করে তুলে নিল। তুরা কিছু বলার সুযোগ পাওয়ার আগে রৌদ্র তাকে বৃষ্টির ঝাপটা উপেক্ষা করে সিঁড়ি দিয়ে এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নেমে পড়ল। সকালবেলা তিথির ঘুমটা যখন ভাঙলো তার মনে হলো সারা শরীর বিশাল আকার সাপ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। নড়াচড়া করার কোনো উপায় নেই। ঘুমের ঘোরে কাটতে সে বুঝতে পারলো তার মাথাটা বালিশে নয়, বরং কারো শক্ত এক পাথরের মতো বুকে রাখা। তিথি ভীষণ চমকে উঠে কোনো রকম নিজের ঘাড়টা একটু উঁচিয়ে উপরের দিকে তাকালো। যা দেখলো তাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে আয়নার বুকে মাথা রেখে শুয়ে আছে, আর আয়ান তাকে আগলে ধরে গভীর ঘুমে মগ্ন। তিথি নিজের চোখে বিশ্বাস করতে পারল না। সে বারবার চোখের পলক ফেলে নিশ্চিত হওয়ার চেষ্টা করলো এটা কি কোনো বিভীষিকা নাকি মধুর কোনো স্বপ্ন। ধন্দ কাটাতে সে নিজের হাতে সজোরে একটা চিমটি কাটল। ব্যথায় কাঁকিয়ে উঠল, কিন্তু আয়ান তার চোখের সামনেই রইল। তার মনে একটা স্বপ্ন নয়, ঘোর বাস্তব। তিথি অবাক হওয়ার সীমা যেন আকাশ ছড়িয়ে গেল। আয়ান তাকে আজ তার ঘরে তার বিছানায় এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, এটা কিভাবে সম্ভব? ভাবতে তিথির ভেতরটা অস্থির হয়ে উঠল। সে চটফট করে আয়ানকে সজোরে ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু আয়ান ঘুমের ঘোরে এতটাই শক্ত করে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে যে তিথি এক চুলও নড়ার পরিমাণ পাচ্ছে না। আয়ান শরীরের ভার সে নিবিড় আলিঙ্গনে তিথির দম আটকে আসা। সে রীতিমতো হাঁপিয়ে উঠল। কোনো উপায় না দেখে সে এবার নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করল, আয়ান ভাইয়া! তিথির সেই গগনবিদারী চিৎকারে আয়ান ধরপড় করে বিছানা থেকে উঠে বসলো। ঘুমের আমেজে এক নিমেষে কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে জমা হলো রাজ্যের বিরক্তি। সে দুহাত দিয়ে নিজের কান চেপে ধরে চোখ মুখ কুঁচকে চিৎকার করলে, শালি রাক্ষসী রে, কানের পর্দা আজ ফাটিয়ে দিবে। সকাল সকাল এভাবে পাতিয়েসের মতো প্যাক প্যাক করে মাথা চিবাচ্ছিস কেন? তিথি তখন রাগে অগ্নিশর্মা। সে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আমার রুমে কী করছো? আর তার চেয়ে বড় কথা, তুমি আমার রুমে ঢুকলে কীভাবে? আমি তো নিজের হাতে দরজা লক করতে ঘুরেছিলাম, তবে কি তুমি দেওয়াল টপকে এসেছো? তিতির আমার হার না মানা জেরার মুখে আয়ান নির্বিকার। সে একটা হাই তুলে তুলি বাজে আনমনা ভেঙে বলল, তারপর অন্তত অবকাশের বাঁকাশে বলল, তোর ওই পচা গোবর পড়া ভুয়ো মাথা দিয়ে এসব লজিক ঢুকবে না রে তিথি। তিথি রাগে গজগজ করতে করে দুহাত কোমরে রেখে আয়নার দিকে এক পা এগিয়ে গেল। তার বুকের ভেতরটা অপমানে ধকধক করে জ্বলছে। দাঁত কিরমির করে সে গলার সবটুকু জোর দিয়ে আবারও প্রশ্ন করলো, ন্যাকামি একদম করবে না আয়ান ভাইয়া, একদম সোজাসুজি উত্তর দাও। তুমি মাঝরাতে আমার রুমে চোরের মতো এসেছো তাই না? তোমার নিজের রুম কি হারিয়ে গেছিল নাকি অন্য কোথাও জায়গা হয়নি? আয়ন এবার বিছানা আয়েশ করে হেলান দিয়ে বসলো। তার চোখে মুখে সেই চিরচেনা শয়তানি হাসিটা আরো গাঢ় হলো। সে নাটকীয় ঢঙ্গে নিজের চুলগুলো একবার হাত দিয়ে সেট করে নিয়ে বলে, আহ, কি আর বলি, দুঃখের কথা, অনেক বড় প্ল্যান নিয়ে এসেছিলাম রে। ভেবেছিলাম মাঝরাতে একটা ছক্কা হাঁকি দেবো, কিন্তু এসে দেখি উইকেট তো দূরের কথা, মাঠের পিচে একদম ভিজে একদম কাদা কাদা হয়ে গেছে। কান মারার মতো চালও খুঁজে পেলাম না। তাই ভাবলাম মাঝপথে ফিরে যাওয়ার চেয়ে এই আরামদায়ক বিছানায় চুপচাপ শুয়ে একটু ঘুমিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কথাগুলো বলে আয়ান আর চোখে তিথির সে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। তিথি অবাক হয়ে এই বাঁকা কথাগুলো বোঝার চেষ্টা করছে। আয়ান এবার আচমকা বিছানা থেকে ঝুঁকে তিথির একদম কাছে চলে এসলো।
তার তপ্ত নিঃশ্বাস তিথির কপালে আছড়ে পড়ছে। দুষ্টু হেসে সে গলার স্বর নিচু করে যোগ করলো, যাই হোক, এখন তোকে দেখে মনে হচ্ছে বেশ ফ্রেশ আর চনমনে লাগছে, শরীরও বেশ জ্বলতেছে। তাহলে দেরি কি? সুযোগ যখন পেয়ে গেছি, এদিকে আয়, একটা জুৎসই ছক্কা মেরে দিয়েছে। আয়নের সেই শ্লেষ মাখা কথা আর চোখের চাহনি দেখে তিথি এর আক্ষরিক অর্থে থমকে গেল। তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে বুঝতে পারছে না আয়ন কি শুধু মজা করছে নাকি তার সাথে, না অন্য কোনো মতলব আছে। রাগে যেন অজানা লজ্জায় তার কান দুটো যেন আগুনের মতো গরম হয়ে উঠল। তিথির আগে ফেটে পড়ে চিৎকার করে বলল, কি বলছো তুমি? আর তুমি আমার কাছে আসছো কেন? একটা পুরুষ হয়ে নারীর এত কাছাকাছি আসতে তোমার একটু লজ্জা করলো না? আয়ন এবার বিন্দুমাত্র পিছু হাঁটলো না, বরং একদম তিথির গায়ের উপর ঝুঁকে পড়ল। তার চোখের তপ্ত আর গম্ভীর। সে ফিসফিস করে অথচ তীক্ষ্ণ স্বরে বলল, না, লজ্জা করে না। লজ্জা তো সেদিন রাতে বিসর্জন দিয়েছি, যেদিন তোর সাথে আমার শরীরটার সাথে মিশিয়ে নিয়েছে। আর কি বলে তুই? আমি পুরুষ আর তুই মেয়ে? বারবার ভুলে যাস কেন যে আমি তোর লিগ্যাল হাজব্যান্ড? আজকে আমাদের নতুন করে বিয়ে অনুষ্ঠান, আর আজকে আমাদের বাসর। এখন থেকে তুই আমার ঘরে থাকবে, আমার চোখের সামনে। তিথির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আয়নের মুখে এসব কথা শুনে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে মানুষটা একদিন বুক ঠুকে বলেছিল যে তোকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেব না, আর সেই মানুষটা এমন অধিকার নিয়ে কথা বলছে। তবে কি আয়ান শুধু তার লোভে এই অভিনয় করছে? কথাটা মাথায় আসতে তিথির পুরো মনটা একরাশ ঘৃণায় ভরে উঠল। সে অন্তত অবজ্ঞার সাথে আয়ানের দিকে তাকে বলে, ছি ভাইয়া, ছি। আর কতবার নিজেকে নিচে নামাবে? আমার শরীরে ইজ্জত তো তুমি সেদিন রাতে কেড়ে নিয়েছিলে। আর কি বাকি রেখেছো তোমার নিতে? নাকি প্রতিদিন এই বিভীষিকাময় রাতের মতো আমাকে সে ভোগ করতে চাও? তিথির অভিযোগ শুনে আয়নের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা আর অবজ্ঞার হাসি ফুটে উঠল। তিথি যে এখনো তাকে অদ্যপন্ত ভুল বুঝে বসে আছে, সেটা আয়নের বুঝতে বাকি রইল না। আয়ন বাঘের মতো ধীর পায়ে তিথির দিকে এগিয়ে এলো। তিথিও এক অজানা ভয়ে সিটিয়ে গিয়ে এক পা করে পেছাতে লাগলো। আয়ান এগোতে এগোতে শান্ত কিন্তু গম্ভীর স্বর বলল, তোর কি আসলে এটাই মনে হয় যে আমি শুধু তোর এই শরীর ভোগ করার জন্য এসেছি? আমার কি এতটাই অভাব পড়েছে? তিথি দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পর্যন্ত পিছাতে পিছাতে রুদ্ধস্বর বলল, তা নয়তো কি? তুমি তো সেদিন বুক ফুলিয়ে বলেছিলে আমাকে কোনোদিন বউ হিসেবে মানবে না। তবে আজ কেন আবার মিথ্যে অধিকার নিয়ে আমার শয়নকক্ষে দাঁড়িয়েছ? মুহূর্তের মধ্যে আয়ানের চেহারা শান্ত ভঙ্গিতে বদলে গেল। সে এক ঝটকায় তিথিকে দুই দেওয়ালের সাথে সজোরে চেপে ধরে যেন বন্দি পাখিকে খাঁচায় আটকলো। তার চোখ দুটো এখন রাগে আর তীব্র নেশায় লাল টকটকে হয়েছে। তিথি একদম চোখের মণিতে চোখ রেখে গর্জে উঠল, তোর এই প্রশ্নটা আমারও রে তিথি। যাকে আমি সহ্য করতে পারি না তার কাছে আসার জন্য কাল সারাটা রাত আমি কেন ছটফট করলাম? যাকে আমি মানি না বলে দূরে ঠেলে দিয়েছিলাম, তার উপর কেন আজ আমার রক্তে রক্তে অধিকারের নেশা চড়ছে? তার সব কিছু মূলে তুই। তুই কি জাদুই নেশায় আমায় ডুবিয়ে দিয়েছিস যে অবাধ্য মনটা সব শাসন ভেঙে বারবার তোর কাছে আশ্রয় পড়তে চায়? বলতে বলতে আয়ান নিজের মুখটা তিথির একদম ঠোঁটের কাছে নিয়ে এলো। তপ্ত আর ভারী নিঃশ্বাসে ঝাপটায় তিথির জ্ঞান হারানোর উপক্রম। আয়ান ঘোরের মাথায় ফিসফিস করলো, এখন যখন আমার পাগল করেছিস, এখন এই পাগলটাকে তোকে সারা জীবন সামলাতে হবে। এই পাগলের বুনো আদর তোকে সহ্য করতে হবে। আমার পাগলামি আর তীব্র ভালোবাসায় সবটুকু এখন তোর ভাগ্যে লেখা। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড? তৃতীয় অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। আয়ন কি সত্যি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছে? তার পুরো শরীর এখন থরথর করে কাঁপছে, হৃৎপিণ্ড যেন বুকের পাঁজর ভেঙে বেরিয়েছে। আয়নের উত্তপ্ত নিঃশ্বাস সরাসরি তার ঠোঁটে আছড়ে পড়ছে। তিথি কোনো মতে তোতলামি করা কাঁপা কাঁপা বলে বলতে লাগলো, আয়ন ভাইয়া, তুমি কি বাকিটুকু আর শেষ করতে পারলো না। তিথি সে পাগলের পাপড়ির মতো লালচে আর কাঁপতে থাকা ঠোঁট দুটো দেখে আয়নের ভেতরে সবটুকু সংগ্রাম এক পলকে ধসে পড়ল। সে হৃদয়ের জ্ঞান হারিয়ে এক ঝটকায় তিথির ঠোঁটে এক আদিম তৃষ্ণার্ত গভীর চুম্বনে সে তিথির কণ্ঠস্বর চিরতরে বন্ধ করল। বাথরুমের দরজায় একপাশে শিয়াব একদম পাথরের মতো সেটে আছে। আর সে বাইরে থেকে বারবার নক করছে, কিন্তু শিয়াবের সারা শব্দ নেই। তার ভয়টা ঠিক জায়গায়। ডাক্তার কড়া করে বলে দিছে প্রতিদিন সকালে
হাতের পুরনো ব্যান্ডেজ খুলে স্যাভলন দিয়ে ক্ষতটা পরিষ্কার করে নতুন মলম লাগাতে হবে। আর এই স্যাভলনের জ্বালা সহ্য করা থেকে শিহাবের কাছে বাথরুমে বন্দি থাকা ঢের ভালো। সকাল থেকে শিহাবের মা মিনা চৌধুরী আর আরশি পালাক্রমে দরজায় কড়া নিয়ে যাচ্ছে, কিন্তু শিহাব নাছোড়বান্দা। আরশি এখন রাগের চেয়ে হাসি পাচ্ছে। বাইরে থেকে সে কোনো কল্পনা করছে বিশাল দেহের এই মানুষটার ভিতরে নিশ্চয় কুকরি আছে, শুধুখানি একটু ওষুধের ভয়ে। আরশি এবার দরজার একদম কাছে মুখ নিয়ে বেশ কৌতুক স্বরে বলতেছে, শুনুন শিহাব, আপনি যদি এই দরজায় না খোলেন তবে আমি কিন্তু আপনাকে একটা আস্ত টিকটিকির সাথে তুলনা করতে শুরু করব। না না, টিকটিকি না, তার চেয়ে বরং কাঠবিড়ালি বলে বলো, যাকে বলার আগে ভয়ে লেজ তুলে ভোঁ দৌড় দেয়। এত বড় মানুষে একটা ওষুধের ভয়ে এমন লুকোচুরি খেলেন, তবে লোকে শুনলে হাসবে। মিনা চৌধুরী পাশ থেকে হতাশ হয়ে বলেন, দেখলে আসছি, ছেলেটা বড় হলো ঠিকই, কিন্তু ছোটবেলার মতো ইঞ্জেকশন আর ওষুধের ভয়টা আজ গেল না। আসছি দরজায় আবার জোরে একটা টোকা দিল। শিহাব, আপনি কি বেরোবেন নাকি আমি কাঠবিড়ালির মতো আপনাকে ধরার জন্য বাথরুমের ভেন্টিলেটর দিয়ে উকি দেবো? 5 সেকেন্ড সময় দিলাম। 1 2 3 4 5। আসি 5 পর্যন্ত গোনার আগে দরজার ওপাশ থেকে শিহাবের করুণ আর্তনাদ ভেসে এলো। শিহাব কোনো মতে গলা খাঁকড়ে দিয়ে নিজেকে একটু গম্ভীর করার চেষ্টা করলো। শোনো আসি, তুমি আমায় কাঠবিড়ালির বই টিকটিকি বলে ছোট করার চেষ্টা করো না। আমি তো আসলে তোমার আর মায়ের কথা ভেবে ভেতরে বসে আছি। বাইরে বেরোলে তোমরা সেই ভয়ঙ্কর স্যাভলন আর মলম দিয়ে আমার উপর সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। তাতে আমার আত্মচিৎকার পাড়া প্রতিবেশী ভাববে এই বাড়িতে হয়তো ডাইনোসর ঢুকেছে। আমি কি চাইবো সকাল সকাল তোমাদের নামে এলাকায় বদনাম ছড়াক? আমি তো স্রেফ জনস্বার্থে নিজেকে গৃহবন্দী করে রেখেছি। একটু থেমে লম্বা একটা নিঃশ্বাস ফেলে আবারও যোগ দিল। আর তুমি 5 পর্যন্ত গুনেছ। আমি ভেতরে অলরেডি 108 বার আয়াতুল কুরসি পড়ে ফেলেছি, যাতে ওই মলমের টিউবটা আপনা আপনি গায়েব হয়ে যায়। অলৌকিক কিছু ঘটার আগ পর্যন্ত আমি দুর্গের পতন দিচ্ছি না, বুঝেছো? শিহাবের এমন অদ্ভুত যুক্তির কথা শুনে মিনহাজ চৌধুরীর কপালে হাত চাপড়ানো আক্ষেপ করে বললেন। বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলে মনে বলল, হে আল্লাহ, লোকে শুনলে তো আমার ছেলেকে পাগল বলো। ওইদিকে ওষুধের ভয়ে রীতিমতো ইতিহাস রচনা করে ফেলেছে। আশি ওদিকে নিজের হাসি সামলাতে রীতিমতো যুদ্ধ শুরু করছে। তার অবস্থা এমন যে কোনো মতে ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে। শিয়াবের এই ডাইনোসর আর সার্জিক্যাল স্ট্রাইক শুনে সে যদি একবার হাসতে শুরু করে তবে আর থামানো যাবে না। কিন্তু মিনা চৌধুরীর সামনে থাকা খুব গম্ভীর হওয়ার ভান করে দাঁড়িয়ে রইল। মিনা চৌধুরী হাল ছেড়ে দিয়ে আশির কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, শোনো মা, ওকে এখন জোর করে বের করা যাবে না। ওই যে ভেতরে সে দিয়েছি, এখন সহজে বেরোবে না। ওকে আমি ছোটবেলায় একটা ট্যাবলেট পর্যন্ত খাওয়াতে পারিনি। এক কাজ করো, এখানে থাক। যখন রাতের অঘরে ঘুমাবে তখন তুমি আস্তে করে ওর ব্যান্ডেজটা খুলে জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিবে। সকাল না হলে রাতে দিলে হবে। অন্তত ঘুমিয়ে থাকলে তো আর ডাইনোসরের মতো চিৎকার করবে না। আশি মাথা নেড়ে সম্মতি জানলাম। মিনার চৌধুরী বিরক্ততে মাথা নাড়তে নাড়তে রুম থেকে চলে গেল। আশি এবার দরজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। মনে মনে হলো, দাঁড়ান মিস্টার ডাইনোসর, রাতে তো আপনার ঘুম আমি কাটবো। মিনিট খানেক পর বাথরুমের ভেতর থেকে একদম ফিসফিসে শেপ যেগুলো, আসি, মা চলে গেছে নাকি এখনও সেই বিষাক্ত স্যাভলন আর আগুনের মতো মলম নিয়ে দরজার পার দাঁড়ালে ওত পেতেছে? আসি মুখ টিপে এ চেপে রেখে অন্তত গম্ভীর হওয়ার ভান করে বলল, হ্যাঁ চলে গেছে, আপনি এবার নিরাপদে বের হয়ে আসতে পারেন। আশির কথা শোনা মাত্র বাথরুমের দরজাটা ইঞ্চিখানিক ফাঁক হলো। সে সতর্ক চোখে চোরের মতো এদিক ওদিক উঁকি দিল। সে তার মা সত্যি সত্যি সেই ভয়ঙ্কর ওষুধের ডিব্বা নিয়ে বিদায় হয়েছে। নিশ্চিত হতে সে এক বুক টান দিয়ে বেরিয়ে এলো এবং এমনভাবে কয়েকটা লম্বা লম্বা নিঃশ্বাস নিল যেন এইবার ফাঁসির দড়ি থেকে বেঁচে ফিরল। সে কপালে জমে থাকা ঘাম মুছে আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে মোনাজাত, আলহামদুলিল্লাহ, যাক, আগুনের মতো সেই বিষাক্ত মলম আর আগুনের গুঁড়া স্যাভলন থেকে বেঁচে ফেললাম। আল্লাহ সত্যি আমার পাশে ছিল। হে মাবুদ, এভাবে তোমার বান্দাকে সবসময় রক্ষা করো, বিশেষ করে ওই মলম আর আগুনের গুলো স্যাভলন থেকে। আর সেই দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শেফ সেই নাটকীয়তা দেখছিল। শেফ আদৌ কান্না আর আদৌ করুণ চোখে দেখে সে হাসি চেপে রাখতে পারল না। সে তো শব্দ করে হেসে বলল। ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিয়ের মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো। পুরো বাড়ি এখন উৎসবে সাজ।
তুরা আর তিথিকে সাজানো হয়েছে হবু এরকম রাজুকে লেহেঙ্গা, ভারী কাজ করা লেহেঙ্গা, জমকালো গহনা আর নিখুঁত সাজ। দুজনকে যেন অপার্থিব সুন্দর লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখে নিজেরাই চিনতে পারছে না। ওদিকে রৌদ্র আর আয়ানও আজকে কম নয়। দুজনে পড়েছে একই ডিজাইনের শেরওয়ানি, লম্বা সুঠাম দেহের। ওদিকে দুই যুবককে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে যেন কোনো রূপকথা রাজ্যের দুই প্রতাপশীল রাজপুত্র। তাদের আভিজাত্য ব্যক্তিত্বের চারপাশটা যেন ঝলমল করছে। বাড়িতে এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশাল বিলের বক্স বসানো হয়েছে, যেখানে সবচেয়ে জনপ্রিয় বিয়ের গান বাজছে। পাড়ার ছেলেপেলে সেই গানের তালে তালে মিলিয়ে মেতে উঠছে। পাগলাটে নাচ, রঙিন আলোকসজ্জা, ফুলের সুবাস আর মেহমানদের হাসাহাসিতে বাড়ির প্রতিটি কোণ যেন প্রাণ ফিরে পেয়েছে। পুরা আয়ান আর তিথি তাদের বিয়ে পড়ানো অবশেষ শেষ হলে কাজী সাহেব হাত তুলে মোনাজাত করলো। ড্রয়িং রুম জুড়ে এক পবিত্র নীরবতা। সবাই চোখ বন্ধ করে নবদম্পতিকে সুখের জন্য দোয়া করছেন, কিন্তু শিয়াবের অবস্থা অন্যরকম। সে মোনাজাত হাতে তুলে তার চোখ জোড়া স্থির হয়ে আছে তুরার দিকে। তুরা মাথার লাল পাতলা ঘোমটার আড়াল দিয়ে স্নিগ্ধ মুখটা আবছায় দেখা যাচ্ছে। শিয়াব এক দৃষ্টি রেখে সেদিকে তাকে মনে মনে বলল, আজ তুমি অন্য কারো আলো হয়ে অন্য ঘরে, তবুও জানি এই মনটা তোমারই নাম ধরে। তোমার চোখে সেই কাজল রেখা আমার স্বপ্নে আঁকা ছিল, আর সেই স্বপ্ন অন্য রং, যে রং তোমায় রাঙিয়ে দিল। বিয়ে তো শুধু সাত পাকে নয়, বিয়ে তো দুটো মনে। আমার মনের শূন্য খাঁচা তবুও বাঁচে তোমার সনে। তুমি চেয়েছো যাকে, সেজন্য তোমার সুখের কারণ হয়। সে আবার একটা আবেগপ্রবণ হয়ে বলতে লাগলো, আমার ভালোবাসা আজ নীরবে, শুধু তোমার জন্য সম্পূর্ণ। চলে গেলে দূরে, তুমি নিলে নতুন ঠিকানার খোঁজ। আমার হৃদয়ের স্মৃতিরা গুনবে রাতের পর। আমি দেখব শুধু দূরে থেকে হাসছো তুমি কত সুখে। আমার কষ্ট চাপা থাকে না, না আসুক তোমার মুখে। জেনে রেখো, কিছু প্রেম শুধু দেওয়ার মানে ভালোবাসার পথ ধরে চলে, হিসাব রেখো না কোনো গানে। তুমি শুধু ভালো থেকো প্রিয়, এটাই আমার প্রার্থনা। আমার চোখে জল এলো, তোমার মুখে হাসি থাকুক সোনা। কথাগুলো বলে শিয়াব এক দীর্ঘশ্বাস ফেলল, যেন ওই একটা প্রশ্বাসের সাথে সে বুকের ভেতরে জমা হওয়া সমস্ত আর্তনাদ, না বলা কথাগুলো বাতাসের সাথে মিশে দিল। মোনাজাত শেষ হতে বাড়ির পরিবেশ আবেগঘন হয়ে উঠল। রৌদ্র, তুরা, আয়ান, তিথি একে অপর বড়দের সালাম নিতে শুরু করলো। আশিক খান এগিয়ে এসে অন্তত যত্নতে তুরার হাতটা রৌদ্রের হাতের উপর রাখলেন। তার কণ্ঠস্বর তার কান্নায় বুঝেছিল। তিনি রৌদ্রের দিকে তাকিয়ে গলা ভাঙে বলল, রৌদ্র, তুই আমার নিজের ভাতিজা, খুব কাছের রক্ত। আমি জানি তুই আমার কলিজার টুকরো মেয়েটাকে কখনো কষ্ট দিবি না। তবে বাবা হিসাবে মনটা মানছে না বলে আজ সবার সামনে একটা বার বলছি, আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আজ তোর হাতে সঁপে দিলাম। আমার মেয়েটা দেখতে দেখতে যেন বড় হয়ে গেল। একটা সংসার সামলাতে ঠিক কী কী লাগে তা হয়তো এখনো পুরোপুরি উঠতে শেখেনি। যদি কখনো তোর মনে হয় ওকে ভালো লাগছে না, তবে কোনো তিক্ততা আর বাড়াস না বাপ। শুধু চোখ বন্ধ করে ওকে আমার হাতে ফিরিয়ে দিস। এক ফোঁটা অভিযোগ ছাড়া আমি আমার কলিজার টুকরোকে আমার বুকে আগলে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। রৌদ্র মুহূর্তে তুরার হাতটা নিজের হাতের মধ্যে শক্ত করে চেপে ধরল। আশিক খানের চোখে চোখ রেখে অন্তত দৃঢ়তার সঙ্গে বলে, কাকা, এই হাতটা আমি আজ সবার সামনে সাক্ষ্য রেখে ধরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, বুকে নিঃশ্বাস আছে, আমি তোরাকে ছেড়ে যাব না। আমার এই ভালোবাসার বন্ধনে আমি ওকে এক তিল পরিমাণ কষ্ট পেতে দেব না। আমি আমার জীবনের সমস্ত সুখ আর শক্তি দিয়ে ওকে আগলে রাখবো। কাকা, তুমি তোমার এই ছেলের উপর ভরসা রাখতে পারো। আশিক খানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আশিক খানের বাঁধ ভাঙা চোখের জল দেখে তুরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। আশিক খান তার কলিজার টুকরোকে দুহাতে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন। ড্রয়িং রুমে উৎসবে আমার মুহূর্তে এক বিষণ্ণ আর গম্ভীর রূপ নিল। এই যে এক অদ্ভুত হাহাকার, এটা শুধু একজন বাবা আর মেয়ের পক্ষে অনুভব করা সম্ভব। হয়তো অনেক পাঠিকার মনে প্রশ্ন জাগছে, তোরা বিয়ে তো একই বাড়িতে হয়েছে, সারাক্ষণ তো বাবার চোখে থামলে, তাহলে এত কান্নাকাটি কি?
কিন্তু সত্যি হলো বিয়ের পর একটা মেয়ে পৃথিবীতে রাতারাতি বদলে যায়। সে যতই কাছে থাকুক না কেন, সামাজিক বা ধর্মীয়ভাবে সে তখন অন্য একটা পরিবারের অংশ হয়ে যায়, অন্যের আমানত হয়ে যায়। এত বছর ধরে মেয়েটি আশিকখানে আঙ্গুল ধরে বড় হয়েছে, যার প্রতিটা আবদার আর মেটানো ছিল বাবার ধ্যান জ্ঞান। সেই তুরা আজ সেই রৌদ্রের হয়ে গেল। এখন থেকে তুরার ভালো মন্দ, সুবিধা অসুবিধা কিংবা যে কোনো সিদ্ধান্তের উপর প্রথম অধিকার তার বাবা আশিক খানের রইল না। সে অধিকার অর্পিত হলো তার স্বামী আব্রাহাম খান রৌদ্রের উপর। বাবার ঘর থেকে বিদায় হয়ে তুরা আজ তার নিজের একটি নতুন ঘর আর নতুন সংসারে পথে পা বাড়ালো। আশিক খান এবার তিথির হাতটা পরম মমতায় আয়ানের হাতের উপর রাখলেন। তাদের চোখের পানি তখনও শুকায়নি, বরং কণ্ঠস্বর আরো ভারী হয়ে গেল। তিনি আয়ানের চোখের দিকে তাকিয়ে আবেগ মাখা মেতুদের স্বরে বললেন, আয়ান, আমার ভাগ্য যে আমার দুই মেয়েকে একই বাড়িতে আমার দুই আদরের ভাতিজার হাতে তুলে দিতে পারলাম। তোকে তো নতুন করে কিছু বলার নেই বাবা। আমি জানি তিথির সাথে ছোটবেলা থেকে কুকুর বিড়ালের মতো ঝগড়া লাগতো, সারাক্ষণ ঝগড়া আর কাটাকাটি চলতো। কিন্তু বাবা, আজ থেকে সেই ঝগড়াগুলো এক অদ্ভুত ভালোবাসা বদলে নিস। এমন মনে করিস যার শেষে দুজনে মনে মনে আফসোস করবি যেন ঝগড়াটা করলাম, হয়তো সব দোষ আমারই ছিল। সেই ঝগড়া অন্তত করিস না যার পর মনে হয় সব ভুল ওর, আর ওর জন্য আজ আমার সব শেষ হয়ে গেলো। যদি একটাবার এমনটা মনে হয় তবে সম্পর্কটা বিষিয়ে যাবে বাবা। তিনি একটা লম্বা শ্বাস ফেলে তিথির মাথায় হাত বুলিয়ে আবার বলতে শুরু করলেন, আমার এই মেয়েটাকে আজ তোর হাতে সঁপে দিলাম, দেখিস যেন ওর কষ্ট না হয়। জীবনে কোনো পর্যায়ে যদি কখনো তোর কাছে বোঝা মনে হয় তবে কোনো দয়া দেখাস না বাবা, সেফ চুপচাপ আমার হাতে ওকে ফিরিয়ে দিস। আমি এক ফোঁটা অভিযোগ ছাড়াই আমার কলিজার টুকরোকে আবার নিজের বুকে আগলে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। আয়নের মতো চঞ্চল আর দুষ্টু ছেলেটাও এবার কেমন যেন থমকে গেল। সে অন্তত গুরুত্বের সাথে আশিক খানের দিকে তাকালো। তিথির হাতের উপর নিজের হাতের বাঁধন আরো শক্ত করে সে নিচু এবং বলিষ্ঠ কণ্ঠে বলে, চাচা, আজকের পর তিথি শুধু তোমার মেয়ে না, ও আমার সবটুকু, এক পেতনি ডাইনি রাক্ষসী। তুমি যে ঝগড়ার কথা বললে সেই ঝগড়া হয়তো একটা ধামাকে, কিন্তু কথা দিচ্ছে সেই ঝগড়ার শেষ কোনো এক হাসি বা একরাশ ভালোবাসা। ওকে ফিরিয়ে দেওয়ার কথা স্বপ্নেও ভাববো না চাচা। কারণ আয়ান যেটা নিজের করে নেয় সেটা পাতিহাঁসের মতো প্যাক প্যাক করলেও সেই শব্দ কানে ধরে হজম করে নেওয়া জীবন বিনিময় হলে আগলে রাখার ক্ষমতা আয়ানের আছে। আয়ানের এই এমন কথা শুনে পুরো হলরুমে হাসির রোল পড়ে গেল। বড়রা তো হাসতে হাসতে একে অপরের সাথে ঝগড়া করছে, কিন্তু তিথির অবস্থা তখন দেখার মতো। লজ্জায় রাগে তার ফর্সা মুখটা একেবারে টকটকে লাল হয়ে গেছে। মনে হচ্ছে রাগে কান দিয়ে সত্যি সত্যি ধোঁয়া বেরছে। এত লোকের সামনে আয়ান তাকে পেতনি, রাক্ষসী আর ডাইনি বলল। মুহূর্তের মধ্যে তিথির কান্নার বাষ্প উবে গিয়ে সেখানে চণ্ডীরূপ ধারণ করলো। সে এক ঝটকায় আয়নের চুলগুলো খামচে ধরছে। আয়ন ওরে বাবারে, মরে গেলাম বলে চিৎকার করে উঠল। তিথি ছাড়ার পাত্রী নয়। সে আয়নের চুল ধরে টানতে টানতে ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে এলো এবং আয়নের বাবা আরিফুল খানের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলতে শুরু করলো, বুঝতে পারছি কাকা, তোমার এই গুণধর ছেলেকে তুমি মানুষ করতে গিয়ে ভুলে গেছো, পুরো সার্কাসের বাদর ট্রেনিং দিয়ে ফেলেছো। এর মুখে তো ব্রাশবিনে পচা আবর্জনার চেয়েও বেশি দুর্গন্ধ ছড়ায়। তুমি একদম চিন্তা করবে না কাকা, আজ এই আদর আয়নের বাচ্চাকে সোজা করে দায়িত্ব আমার। একে এমন ডলা দেবো যে কাল থেকে আয়ন নিজের মুখ দেখলে নিজেই বলবে স্যার বলে সালাম দিবে। তিথি আয়ানের চুলে আরেকটা জোরসে টান দিয়ে সবার দিকে তাকিয়ে আরো যোগ করলো, আপনারা যারা হাসছেন তারা সাক্ষী থাকেন। আজ থেকে আয়ান খানের মুখে লাগাম না, আমি ডাইরেক্ট তালা ঝুলিয়ে দেব। আজ যদি বেশি তেড়া বেঁকা করে তবে বাসর ঘরে ওকে দিয়ে লেহেঙ্গা কুচি ভাঁজ করবো আর সারা এক পায়ে দাঁড় করে রাখবো শয়তানি করার জন্য। যদিও শয়তানের হেড অফিস হয়, তবে আমি হচ্ছি সেই অফিসের বস। দেখবে কাকা, কয়েকদিনের মধ্যে তোমার এই কুই কুই করা কাঠবিড়ের মতো আমার পায়ের কাছে ঘুরঘুর করবে। তিথির এই রণমূর্তি আর মারাত্মক সব হুমকি শুনে ড্রয়িংয়ের হাসির তোড়জোড় আর 10 গুণ বেড়ে গেল। আয়ন কোনো মতে মাথা পাততে চেষ্টা করে বলল, আরে বাবা, দেখেছো বাঘিনী তো এমনি থাবা বসানো শুরু করছে। আমার মনে হয় বাসর ঘরে যাওয়ার আগে আমার হেলমেট আর বডি
আম আর্ম কিনে দেওয়া উচিত, নাহলে তোমার ছেলে কাল সকালে আস্ত ফিরবে কিনা সন্দেহ। কথাটা শেষ করে আয়ন চিতার মতো ক্ষিপ্ত পায়ে এক ঝটকায় নিজের মাথা সরিয়ে নিল। তিথি কিছু বুঝে ওঠার আগে আয়ান তার দুই হাত কবজি নিজের এক হাতের মুঠো শক্ত করে ধরে ফেলল। ভিড়ের মধ্যে সবাই তখন হাসাহাসিতে ব্যস্ত। তখন আয়ান তিথির দিকে একদম টেনে একদম বুকের কাছে নিয়ে এলো। তিথি থতমত খেয়ে গেল। আয়ান এবার নিচু হয়ে তিথির কানের কাছে ঘুমিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস তিথির কানে যেতেই তিথির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আয়নান্ত তবে ধীরস্বরে আর রহস্যময় এক নেশাময় কণ্ঠে ফিসফিসানি স্বরে বলল, এখন তো সবার সামনে বাহাদুরি দেখাচ্ছিস, টেনে নে যত পারিস। মনে রাখিস এই অপমানের শোধ আমি কিন্তু এই রাতেই তুলব। তখন পরিস্থিতি এমন হবে যে আমার চুল হয়তো তোকে ধরতে হবে, সেটা রাগের কারণে অন্য কোনো কারণে। বুঝেছিস মিসেস আয়ান খান? বাসর ঘরের দরজাটা একবার বন্ধ হতে দেখব এই শয়তানটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। কথাটা শেষ করে আয়ান তিথির চোখের দিকে তাকিয়ে একটা বাঁকা আর বিজয় হাসি দিল। তিথির গাল দুটো মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। সে রাগে কিছু বলতে চাইল, কিন্তু আয়ানের সেই গভীর চোখের চাহনি আর রহস্যময় কথার মানে তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সে শুধু চোখ করে আয়নের দিকে তাকিয়ে রইল। লাল টকটকে সাদা গোলাপের সুবাস পুরো ঘর মোমো করছে। বিছানাটা রাজুকে সাজানো খাটে বসে আছে, কিন্তু আজ বাস্তবে মনে সেখানে বসে আছে যেন হাত পা বরফের মতো ঠান্ডা। এই তো কিছুদিন আগে যে নিজের ঘরে নিজের মতো ছিল, আর আজ সে আব্রাহাম খান রৌদ্রের ঘরের মানুষটা এখন তার স্বামী। কিছুক্ষণ আগে রৌশনী খান এসে তাকে গোলাপি রঙের পাতলা শাড়ি পরিয়ে দিয়েছে। বড়রা সাধারণত এই সময় অনেক উপদেশ দেন। রৌশনী খান বাদ জানে, তিনি চুপি সরু অনেক কিছু বুঝিয়ে গেছেন। সে মনে পড়তে তুলার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। তুরার বুকের ভিতর অনবরত ধুকপুকুনি করছে। এই অস্থিরতা কেন সে নিজেই জানে। রৌদ্রকে চেনে, জানে, ভালোবাসে। তবু এই বদ্ধ বিছানা আর ফুলের বিছানা থেকে ভীষণ অজানা এক ভয়ে মুখে দাঁড় করেছে। একই তবে বাসরাতের ভয় পেল। সে নিজের আঙ্গুল মটকালো, বারবার শাড়ির আঁচল মুঠো করলো। ঠিক সেই মুহূর্তে দরজার লকের চাবি ঘোরানো হলো। তুরার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে জানে রৌদ্র আসছে। তার গম্ভীর আর পায়ের শব্দেও ঘরের দিকে এগিয়ে আসছে। তোরা ঝট করে ঘোমটাটা একটু টেনে নিল, মাথা নিচু করে মূর্তির মতো বসে রইল। রৌদ্র ঘরের স্নিগ্ধ আলোয় গোলাপের মাঝখানে এসে তুরাকে দেখে সে এক মুহূর্তের জন্য থমকে গেল। আর যেন তার নিজের ঘরের এক মায়াবী পরী বিছানায় বসে আছে। রৌদ্র দরজাটা আলতো করে আটকে গিয়ে ধীর পায়ে বিছানায় গিয়ে বসলো। ঘরের মিষ্টি আলো আর গোলাপের সুবাসের মাঝে সে ধুরা আড়ষ্ট হয়ে বসে আছে। রৌদ্র ধীরে ধীরে এসে খাটে বসলো। রৌদ্রের খাটে বসার সাথে সাথে তুরা যেন ইলেকট্রিক শক খেলো। সে চমকে উঠে তাড়াহুড়ো করে খাট থেকে নেমে দাঁড়ালো এবং বেগুল হয়ে দাঁড়ালো, রৌদ্র ভাইয়ে দাঁড়ান। রৌদ্র হঠাৎ তুরার এমন আচরণে কিছুটা হকচকে গেল। সে বুঝতে পারল না তুরা কেন তাকে থামালো। সে ভুরু কুঁচকে ধীরে ধীরে খাট থেকে উঠে দাঁড়ালো। তুরা আর দেরি করল না। ঘোমটাটা আড়াল করে নিচু হয়ে সাথে সাথে রৌদ্রের পা ছুঁয়ে সালাম করলো। রৌদ্র ঠোঁটের কোণে অদ্ভুত একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। সে হাত বাড়িয়ে তুরার কাঁধ থেকে আলতো করে তাকে টেনে তুলল। ওর মুগ্ধ চোখে বলল, ওরে আমার পাগলি বউ, তোকে এসব কে শিখেছে? এই যুগে কি এসব চলে? তুরা দুই হাত শাড়ির আঁচলটা শক্ত করে মুঠে ধরে কচলাতে কচলাতে নিশে পড়ল, চাচি শিখিয়ে দিয়েছে বড়দের কথা অমান্য করতে নেই, তাই আমি আর অমত করি না। রৌদ্র আর নিজেকে সামলাতে পারল না। খুব যত্ন করে তুলার মাথার ঘোমটাটা সরিয়ে দিল। ঘোমটা সরাতে তুলার লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। রৌদ্র তুলার মুখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। সারা দুনিয়া যেন তার চারপাশ থেকে মুছে গেছে। টানা টানা কাজল, কালো চোখ, কপালে ছোট্ট টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, সব মিলিয়ে অপার্থিব রূপ। পরনে গোলাপি শাড়ি আর দুহাত ভর্তি মেহেন্দির গাঢ় রং, কাচের চুড়ি চিকচিক করছে। রৌদ্রের মনে হচ্ছে সত্যি আসমান থেকে কোনো মায়াবী পরী আজ পথ ভুলে তার ঘরে এসে হাজির হয়েছে। রৌদ্র তুরার মুখের দিকে তাকে শান্ত অথচ গভীর স্বরে বলে, জানিস তোরা,
জীবনে হয়তো অজান্তে অনেক পাপ করে ফেলেছি, কিন্তু মনে হয় কোনো এক সময় কোনো এমন সব কাজ করছিলাম যার পুরস্কার হিসেবে আল্লাহ আজ আমাকে তোর মতো সুন্দরী স্ত্রী জীবনের শ্রেষ্ঠ অর্ধাঙ্গিনী উপহার দিল। রৌদ্রে এই গভীর কথাগুলো শুনে তোরা লজ্জার সাথে মাটির সাথে মিশে যেতে লাগলো। সে এত জোরে চোখ বন্ধ করে ফেলল যার কপালে হালকা ভাঁজ পড়ে, তার ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যে লজ্জায় টকটকে টমেটোর মতো হয়ে যায়। রৌদ্র মুগ্ধ হয়ে তুরারের লজ্জামাখা মুখটা দেখছিল। রৌদ্র মুচকে সে নিজের পকেট থেকে একটা সুন্দর ভেলভেটের বাক্স বের করলো। এরপর একদম রাজকীয় ভঙ্গিতে তুরার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। বক্সটা খুলে ধরতে ভেতরে থাকা ডায়মন্ডের নেকলেসটি হীরার ছোট ছোট টুকরো কারুকার্য নকশার মতো জল করছে। রৌদ্র তুরার চোখের দিকে তাকে অন্তত আবেগ দিয়ে বলল, আজ আমি পূর্ণ। যাকে এই জীবনে সব থেকে বেশি চেয়েছিলাম আজ তাকে নিজের পাশে পেয়েছি। আমার আর নতুন করে চাওয়ার কিছু নেই তুরা। আমি আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ তোকে আজ নিজের করে পেয়ে গেছি। এখন এই অমূল্য সম্পদটাকে বুকের মধ্যে আগলে রাখলে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। তুই ছাড়া আমার জীবনে আর কিচ্ছু চাই না চূড়া। এই জীবনে আমি শুধু তোর সাথে পার করব। আজ আমার তরফ থেকে এই ছোট্ট গিফটটা তোর জন্য। তুই কি আমার এই ছোট্ট গিফটটা গ্রহণ করবি? রৌদ্র ঘরের বাতাস গোলাপের পারফিউম আর এক দামি পারফিউমের ঘ্রাণে ভারী হয়েছে। তোরা ধীরে ধীরে চোখ মেলল, দেখলো রাজপুত্রের মতো দেখতে একটা ওর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছে। রৌদ্রের হাতে সেই ঝলমলে নেকলেসটার দিকে তাকিয়ে তোরা ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠল। তুলা ধরা গেল বলল, আপনার কাছে হয়তো নিছক একটা উপহার, কিন্তু আমার কাছে এই পৃথিবীর সব রাজত্বের চেয়ে দামি, কারণ এতে হীরের চেয়ে বেশি আপনার ভালোবাসা মেশানো আছে। আর স্বামীর দেওয়া এক টুকরো সুতোর স্ত্রীর কাছে অমূল্য অলংকার। আর আপনি নিজ হাতে আপনার এই অধিকারটা আমাকে পরিয়ে দেবেন। তুরার মুখে এমন নিবিড় কথা শুনে রৌদ্রের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে যেন এই মেয়েটাকে মায়ায় বারবার হাঁটতে রাজি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পরম মমতায় তুরাকে আলতো করে দেওয়ালে আয়নার দিকে ঘুরিয়ে নিল। রৌদ্রের হাতে সুন্দর আঙ্গুল যখন নেকলেসটা পরানোর জন্য তুলার ঘাড়ে স্পর্শ করলো, তুলার তীব্র শিহরণের মুহূর্তে কেঁপে উঠল, শরীরটা ধেনুকের মতো নুয়ে গেল। রৌদ্র অন্তত সাবধানের সাথে হীরকখণ্ডটি তুলার মসৃণ গলায় জড়িয়ে দিল। নেকলেসটি পরিয়ে দিয়ে রৌদ্র পেছন দিকে তুরাকে জড়িয়ে ধরল। আয়নার সামনে দুজনকে একজোড়া অপার্থিব জুটির মতো লাগছে। রৌদ্র ওর মুখটা তুরার কানে লতির কাছে মুখ নিয়ে এসে গরম ফেলে শিশিরে বলল, এইবার চোখ খুলুন, আমার হৃৎস্পন্দন দেখুন তো মহারানী কেমন লাগছে। তোরা ধীর হয়ে পলক খুলল। আয়নায় প্রতিচ্ছবি দেখল, এক বলিষ্ঠ পুরুষ তার দুহাত দিয়ে এক নাভিনীকে আগলে ধরে রেখেছে। তুরা এবার নিজের হাতটা রৌদ্রের হাতের উপর রেখে এক গভীর আকুতি দিয়ে বলল, রৌদ্র ভাইয়া, আজ এই পবিত্র রাতে একটা কথা দিন, পৃথিবী উল্টে গেলেও কখনো আমার অবিশ্বাস করবে না। যতই মেঘ জমুক আমাদের আকাশে, আপনি সবসময় আমার মনে প্রাণে বিশ্বাস রাখবেন। আর আমাদের মাঝে কোনো মান অভিমান ঝগড়া হোক না কেন, মাপ চাওয়ার অধিকার সবসময় আপনি আগে কেড়ে নেবেন। ভুল যারাই হোক, আপনি আগে এসে আমার হাতটা ধরবেন। কথা দিন আমাদের মাঝে কখনো কোনো দেওয়াল উঠতে দিবেন না। রৌদ্র তুরার হাতের উপর আঙ্গুলগুলো শক্ত করে গেঁথে নিল। সে আয়নায় তুরার চোখের দিকে তাকিয়ে এক দৃঢ় অঙ্গীকার করলো, কথা দিলাম তুরা, আমি তোকে আমার নিজের চেয়েও নিঃশ্বাসের চেয়েও বেশি বিশ্বাস করি। আর ঝগড়া তোকে সরি বলার সুযোগ দেবো না, তার আগে আদর দিয়ে সমস্ত অভিমান ধুয়ে দেব। তুই আমার বেঁচে থাকার অক্সিজেন তুরা, তোকে ছাড়া আমি এক মুহূর্তে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো না। তুই আমার হাসির উৎস, তুই না থাকলে আমি অন্ধকারে এক জ্যান্ত লাশ হয়ে যাব। তোকে আমি বড্ড ভালোবাসি রে, আই লাভ ইউ সো মাচ বলে রৌদ্র আরও শক্ত করে তুরাকে নিজের বুকের সাথে পিষে ফেলল এবং তুরার ঘাড়ে খাজে এক গভীর ও তপ্ত নিঃশ্বাস চুমু রেখে দিল। তুরা আবেশে চোখ বুজে রৌদ্রের সেই সোয়াংমাখা উষ্ণতা নিজের প্রতিটি রক্তকণিকায় অনুভব করতে লাগলো। এই মুহূর্তে বাইরে পৃথিবীটা যেন থেমে গেল, শুধু রয়ে গেছিল তাদের দুজনের হৃৎস্পন্দনের। ব্যালকনির রেলিংয়ে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়েছে শিহাব।
রাতের আকাশে সেই নিঝুম অন্ধকারের দিকে তাকিয়ে এমনভাবে তাকিয়েছে যেন আকাশের নক্ষত্রগুলোর কাছে নিজের বুক জমানো অব্যক্ত যন্ত্রণা কৈফিয়ত চাচ্ছে, যার অবয়বে এক ধরনের শান্ত কিন্তু গভীর বিষণ্ণতা। আশি নিচ থেকে মেহমানদের বিদায় জানিয়ে ধীর পায়ে রুমে ঢুকলো। ঘরটা ফাঁকা দেখে সরাসরি ব্যালকনির দিকে পা রাখলো। শিয়াবের সেই নিঃসঙ্গ ভঙ্গি দেখে আশি বুঝতে পারলো লোকটার মনে আকাশে মেঘ জমেছে, কিন্তু আশি তো আশি। সে ঠিক করলো শিয়াবকে এই গভীরতার খোলস থেকে বের করে আনবে। সে চট করে ড্রয়ার থেকে সেই কাঙ্ক্ষিত স্যাভলনের মলমের ডিব্বাটা হাতে নিল। এরপর বিড়ালের মতো নিঃশব্দে ব্যালকনি থেকে শিয়াবের ঠিক পিছনে। তারপর বেশ আয়েশ করে গলা খাঁকিয়ে বলেছিলেন না শিহাব ভাইয়া, সকাল তো আর সেই অমৃত মলমটা ছোঁয়াতে দিলেন না। মা একদম কড়া করে বলে দিচ্ছে শোবার আগে যেন এই বিপজ্জনক ক্ষতগুলোকে মলম লেপে দেয়। তাই ভাবলাম তখন তো আর পালানোর পথ দেয় নেই, ডোলে ডোলে মলমটা লাগিয়ে দিই। শিয়াবের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আশির হাতে সেই মলমের ডিব্বা দেখে মনে হলো নরক যন্ত্রণা। সে এক ঝটকায় ঘাড় ঘুরে আশির দিকে তাকালো। আশি যখন ডিব্বাটা খুলে একটু মলম নিয়ে এগিয়েছে, শিয়াব দুই পা পিছনের দিকে আতঙ্কে চিৎকার, খবরদার আশি, একদম কাছে আসবে না বলেছি। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তিলটানা ব্যালকনি থেকে শটাং হয়ে নিচে ফেলে দেব। আশি দমে যাওয়ার পাখটি নেয়, মুখে একটা শয়তানি হাসি ঝুলিয়ে এক ধাপ এগিয়ে এসে তার চোখে মুখে তখন রাজ্যের দুষ্টুমি। সে ফিসফিস গেল, ফেলে দিলে তো ঝামেলা মিটে গেল, কিন্তু পড়ে যাওয়ার আগে মলমটা লাগিয়েই মরবো। আপনি কি স্বেচ্ছায় দিবেন নাকি জোর করে কুস্তি করে পরে লাগাতে হবে? শিয়াব নিজের ব্যক্তিত্ব বাঁচাতে গিয়ে শরীর বাঁচাবে ভেবে দিশেহারা হলে ব্যালকনি কোণায় সেরে গেল। আর সে এক ঝটকায় শিয়াবকে ধরতে গেল। শিয়াব যেন অলিম্পিকের দৌড়ের মতো পাশ কাটিয়ে শোবার ঘরে ঢুকে পড়লো। আর সে নাছোড়বান্দা, সে মলমের ডিবা হাতে নিয়ে দাঁড়ান ভাইয়া, কোথায় পালাবেন বলে পিছু নিল। শিয়াব পুরো ঘরের সোফায় চেয়ার টেবিল এলোমেলো করে আশি থেকে বাঁচার জন্য কসরত করতে লাগলো। সে একবার খাটের এপাশ দিয়ে লাফ দিচ্ছে তো অন্য পাশ দিয়ে। আশি সে দুষ্টুমিটা চায়নি, আর হাতের মলম দেখে শিয়াবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। সে হাঁপাতে হাঁপাতে একটা বালিশ ঢাল হিসেবে সামনে তাতে আত্মনাদ করে উঠল। আশি এখনো সময় আছে বলছি, ওই আগুনের গোলা মলম আর বিষাক্ত স্যাভলনটা সরা। আল্লাহর দোহাই লেগে আমার ধারে কাছে আসবে না। দরকার হলে আমি এখানে আকাশ সমান লম্বা মই নিয়ে উপরে যেতে রাজি। সারা জীবন ওখানেই কাটাবো, তবু এই নরকের মলম গায়ে লাগাতে দিব না। আশিক খাটের উপরে উঠে দাঁড়িয়ে মলমের ডিব্বাটা উঁচিয়ে ধরল। সে খিলখিল করে হাসতে বলল, মই দিয়ে আকাশে উঠলেও লাভ নেই ভাইয়া। আমি না হয় রকেট নিয়ে গিয়ে আপনার পিছে পিছে মলম রাখো। আপনি জানেন আশির হাত থেকে স্বয়ং যমরাজ বাঁচাতে পারবে না, আর আপনি তো একটা সাধারণ শিয়াব ভাইয়া। শিয়াবের অসহায় হয়ে আলমারির কোণায় সেটে গেল। সে দেখলো আশি হাড়ে তেড়ে আসছে। আজ তার কপালে যন্ত্রণা আছে। সে করুণ স্বরে বলল, মা কি তোমাকে আমার সেবা করতে পাঠিয়েছে, নাকি আমাকে জ্যান্ত পুড়িয়ে মারা কন্ট্রাক্ট দিয়েছে? তুমি কি মানুষ নাকি মলম দানবী? আশি যখন মলম একদম শিয়াবের নাকের ডগায় চলে এসে সে চোখ টিপে দিল। মানুষ না চাই, আমি হলাম আপনার ব্যক্তিগত নার্স। এখন লক্ষ্মী ছেলের মতো হাতটা বের করে, নাকি কামড় দিয়ে দিয়ে ধরে লাগাতে হবে? মুহূর্তে আসি এক ঝটকায় শেফকে ধরে ফেলে। শেফ কিছু বুঝে ওঠার আগে আসি নিজের গলায় থেকে ওড়নাটা দিয়ে অকল্পনীয় ক্ষিপ্ততার সাথে শেফের হাত দুটো পিছমোড়া করে শক্ত করে বেঁধে দিল। শেফ বিছানায় উবুর হয়ে পড়ে ব্যাঙের মতো দাপাতে দাপাতে করুণ সুরে চিৎকার করে বলে, আল্লাহর দোহাই লেগে আসি, এসব বিষাক্ত মলম আমার গায়ে লাগাস না। আমি তোর হাত পায়ে ধরি, না হলে কিন্তু আশির বাচ্চা তোরে আমি জ্যান্ত কবর দিব। তোর আমি কোনোদিন বাচ্চার মুখ দেখতে হবে না, তোর মা হওয়ার সুযোগ দেবো না। আমি বাসর ঘরে স্ট্রাইক করবো, তোর প্রেগনেন্ট করবো না। আমার হাত খুল বলছি, নইলে কিন্তু খবর আছে। আশি শিয়াবের কথা শুনে লজ্জায় লাল হবে নাকি হাসবে বুঝতে পারছে না। এই লোক শুধু ওষুধ আর ড্রেসিংয়ের নাম শুনলে এমন ভীতু হয়ে যায়, এখন তো হাড়ে হাড়ে টের পাচ্ছে। শেষে টিপ টিপ করে হাসতে হাসতে খুব সাবধানে শিয়াবের হাতে থাকা পুরনো ব্যান্ডেজটা ধীরে ধীরে খুলতে লাগলো এবং বাঁকা গলে বলল, আমি যদি মা না হই শিব ভাই, আপনি কিন্তু কোনোদিন বাবা হবেন না, এটা মাথায় রাখবেন। আপনার চুল পেকে যাবে, দাঁত বুড়ো হয়ে যাবে, অথচ কেউ বাবা বলে ডাকবে না। তখন একা একা পস্তাবেন আর নিজের পায়ে নিজে কুড়ুল মারাবেন। শিহাব তখন বিছানার উপর শুয়ে মাছের মতো ছটফট করছে। আর সে ব্যান্ডেজটা খুলে
স্যাভলন দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে সে ফের আকাশ বাতাস কাঁপে চিৎকার, উড়ে আল্লাহরও মেরে ফেলে। ও খোদা, তুমি উপরে আছো, আমার জন্য তাড়াতাড়ি একটু মজবুত দড়ি ফেলো, আমি উপরে উঠেছি, এই দুযোগে আর সহ্য হলো, উড়ে মাইয়ারে মেরে ফেললো। সে এবার কান্নাকাটি আর ছটপটের দিকে আসে, হাসি যেন থামছে না। সে তখন যন্ত্রণায় বালিশ কামড়ে ধরে চোখ মুখ খিচে বলল, খোদার কসম মারছি বসে, একবার হাত শুধু ছাড়াবে, আজকে তোরে আমি প্রেগনেন্ট বাড়াই ছাড়মু, 1 বছরে বাচ্চা দিমু, পুরো একখান ফুটবল টিম বানাই দিমু, যেই পিচ্ছিগুলো সারাদিন তোর মাথার চুল টানবে আর তোরে জ্বালাবে, তখন দেখবো তুই কারে বাপা ডাক শোনানোর ভয় দেখিস। তোরে বাচ্চার সামনে ডিউটি দিয়ে আমি পা উঠায় শান্তিতে ঘুমানো, যাতে আর স্যাবলন লাগানোর কথা ভুলেও চিন্তা করে। ও আসি সরা, স্যাবলন তো মনে হচ্ছে যে শিয়াবের গরম তেল ঢালতেছে। শিয়াবের এমন বেহায়া নির্লজ্জ মার্কা কথা শুনে আশির লজ্জায় কান দিয়ে গরম ধোয়া বেরোলো। সে আর কথা বাড়ানোর সাহস পেল না, লোকটা যা মুখে আসে তাই বলে। সে আশি মুখ নিচু করে চুপচাপ শিয়াবের ক্ষতে দিয়ে পরিষ্কার দিতে লাগলো। তারপর খুব যত্ন করে ফু দিয়ে মলমটা লাগিয়ে দিল, যাতে জ্বালা কমে। পুরোটা সময় সে সামনে পা দাপিয়ে দাপিয়ে চিৎকার করে আকাশ বাতাস এক করে ফেলল। আর সেই কাজ শেষ করে নিপুণ হাতে নতুনভাবে ব্যান্ডেজ দিয়ে ধীরে ধীরে শিয়াবের হাতের বাঁধনটা খুলে দিল। শিয়াব মুক্তি পেতে এক হিংস্র পাখি পরিণত হলো। বাঁধন আলগা হতে সে এক ঝটকে আশিকে বিছানায় নিজের শরীরের নিচে ফেলে দিল। আশি পালানোর কোনো পথ রইল না। শিয়াবের চোখে চোখ রেখে তপ্তস্বর বলল, আশি অনেক জ্বালাইছো, একটু আগে কি বলছিলে আমি বাবা হব না, বুড়ো হয়ে যাবো, আমার দাঁত পড়ে যাবে, ঠিক আছে, তবে দাঁত পড়ার আগে আমি বাবা হওয়ার মিশনটা শুরু করি। আশি ভয়ে লজ্জায় একেবারে কুঁকড়ে গেল। সে বড় বড় ঢোক গিলতে গিলতে কাঁপা গেল। আমি তো জাস্ট আপনার কথা শুনে ওটা, বাকিটুকু সে ফুটে বলতে পারল না। তার কথা শেষ হয়ে গেলে সে ক্ষুধার্তের মতো আশির উপর ঝাঁপিয়ে পড়ল। নিমেষে আশির সব কথা, সব প্রতিবাদ সে আতঙ্কিত চুম্বনের তলে হারিয়ে গেল। একদিকে তিথি আয়নের ঘরে লাল টকটকে গোলাপ সাজানো রাজুকে খাটে জড়সড় হয়ে বসে আছে। রৌশনী খানা ও হিমি ওকে লাল খয়েরি রঙের একটা পাতলা শাড়ি পরিয়ে গেছে। যাওয়ার সময় কড়া ডিরেকশন দিয়েছে বাসর রাতে জানে ঠিক কী কী করতে হয়। তিথি বুকের ভেতরটা কেমন টিপটিপ করছে, তেমনি রাগে মাথা ফেটে যাচ্ছে, কারণ আয়ান আসার নাম নেই। তিথি মনে মনে কুড়মুড় করে চিবিয়ে ঠিক করেছে, আয়ন আসলে ওর কাজগুলো কোনো মতে শেষ করে ও নিজের রুমে গিয়ে ঘুমাবে। এই খাবিস আয়নের সাথে এক ঘরে থাকা তো দূরের কথা, ওর সাথে শ্বাস নেওয়াটা তিথির যন্ত্রণার। তিথির এই 7-5 ভাবনার মাঝে হুট করে ক্যাচ করে দরজাটা খুলে গেল। তিথি চমকে উঠলো আর একটু ঘুটিসুটি মেরে বুঝলো আয়ন কুত্তাটা হাসে। আয়ন রুমে ঢুকে বিছানার দিকে তাকিয়ে কয়েক কদম এগিয়ে পিছিয়ে গেল। সে ঘরে আয়ন সবসময় একা ঢুকে দেখে আর সেখানে লাল খড়িয়ায় রহস্যময় অভাবে বিছানা দখল করে রয়েছে। আয়ন ধীরে ধীরে দরজাটা লাগিয়ে দিল। তিথির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, বাবরে, এমনিতে তুই দেখতে পেতনির মতো, তার উপর আবার এত বড় ঘোমটা দিয়ে ভূতের মতো আছিস। খোদার কসম একটুর জন্য হার্ট অ্যাটাক করছিলাম। আমি ভাবলাম আমার রুমে কোনো ভিন গ্রহের প্রাণী আসলো নাকি বাসর রাতে লাল টকটকে আটি বৈশা। আয়নের সস্তার ফালতু যোগ তিথির প্রচণ্ড রাগ হলো। ইচ্ছে করছিল তক্ষুনি চটি খুলে ওর দাঁতগুলো হাত পাতি করে দিতে, কিন্তু ও নিজেকে শান্ত করলো, কিছু বলতে চাও শেষমেশ ঠোঁট কামড়ে চুপ রইল। ও জানে এখন কথা বলা মানে ঝগড়ার রাত বেরোনো। তার চেয়ে বড় এই আপদটাকে অসহ্য কাজ সেরে নিচের ঘরে গিয়ে শান্তিতে ঘুমানো। তিথিকে এভাবে চুপ থাকতে থেকে বেশ অবাক হলো। ও ভাবছিল তিথি হয়তো রণচণ্ড মুক্ত ধারণ করবে, কিন্তু তাকে শান্ত হতে দেখে আয়ান একটু সাহসী হলো। আয়ান ধীরে ধীরে খাটে গিয়ে বসলো। ঠিক তখনই তিথি ঘোমটার আড়ালে তর্জনী উঁচিয়ে গলা গেল, একদম খবরদার, ওখানে দাঁড়িয়ে থেকো। আয়ান ভ্যাবাচ্যাকে খেয়ে গেল মূর্তির মতো। তিথি খাট থেকে অতি নেমে এসে মাথা নিচু করে আয়নের পায়ে সালাম দিল। আয়ন ওই অবর্ণনীয় সম্মান পেয়ে একেবারে গদগদ। সে দুষ্টুমি ভরা এক হাসি দিয়ে তিথির কাঁধ ধরে টেনে তুলল। আরে থাক থাক, আমি জানি আমি অনেক সম্মানী মানুষ, আমার পার্সোনালিটি তো এমনই, আমার সালাম করতে হবে, তবে বাসরাতে এত ফর্মালিটির দরকার কি? তিথি ঘোমটা আড়ালে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, হ্যাডার সম্মানীয় মানুষ নিজেরে কি ভাবো শুনি?
আয়নের মুহূর্তে চোখ পাকিয়ে তিথির ঘোমটার আড়ালে থাকা মুখটার দিকে তাকালো। তার কান তীক্ষ্ণ, কথাগুলো ঠিকই শুনে ফেলে। সে ভুরু কুচকুলো, তোর মুখ থেকে তো দেখি গোবরের থেকে বেশি দুর্গন্ধ। বাসরের প্রথম রাতে স্বামীকে এমন বিশ্রী গালি দিলে, ছি ছি ছি, এই দৃশ্য কি মনে করবে? আর পাঠিকারা তো তোর ভাষা কিভাবে সহ্য করবে? বাসর ঘরে অন্তত আমি তোকে ভদ্রতা শেখাতে পারতিস পেতনি। তিথি ঘোমটার আড়ালে মুখটা বিশ্রীভাবে কুঁচকে ফেলল এবং ঝাঁঝ বলল, হ্যাঁ হ্যাঁ, পাঠিকারা এটা খুব ভালো করে জানে যে তুমি আইন কতটা অসভ্য আর নির্লজ্জ। জাতিকে সম্মান দেওয়ার আগে একটু নিজের মুখটা সাতজারি করে একটু ভদ্র হয়, নাহলে এই অসভ্য মার্কা মুখ আর স্বভাব নিয়ে জাতির সামনে যাওয়ার আগে তোমার প্যান ভয়ে আর লজ্জায় ভিজে যাবে। তিথির মুখে অসভ্য নির্লজ্জ শব্দগুলো শোনা মাত্র আয়নের চোয়াল শক্ত হয়ে গেল। সে চোখ নামিয়ে এক অদ্ভুত নেশা জেদ খেলা করতে লাগলো। ঝড়ের বেগে আয়ন হাত বাড়িয়ে তিথির সেই বিশাল ঘোমটাটা এক টানে সরিয়ে ফেলল। ঘোমটা সরাতে ভেসে উঠল তিথির রাগে রেগে ডাগর ডগর চোখ। আয়ন দেখল তিথি যেন এক অশান্ত আগ্নেয়গিরি, সেখানেই ফেটে পড়বে। তিথি এই সেই অগ্নিদৃষ্টি দেখে আয়ন মোটেও দমল না। সে বরং ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে তিথির কানের কাছে ঝুঁকে তপ্ত নিঃশ্বাসের ফিসফিস করল, তাই বুঝি আমি আস্ত একটা অসভ্য নির্লজ্জ? আয়নের কণ্ঠে সেই অদ্ভুত গাম্ভীর্য আর গায়ের ঘ্রাণ। তিথি একদম শিউরে উঠল, গায়ের লোম খাড়া হয়ে গেল। এক ঝটকা কয়েক পা পিছিয়ে গিয়ে গলা ছেড়ে বলে, হ্যাঁ 100 বার। আস্ত একটা অসভ্য তুমি, গায়ের উপর বারবার এইভাবে ঝুলে পড়ে থাকো। একটু তফাৎ থাকতে পারো না? গায়ে কি চোটকাটা লাগা আছে? আয়ন এবার 2 হাত দিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে তিথির দিকে এক পা করে এগোতে লাগলো। ওর প্রতিটি কদম যেন বিপদ ঘনিয়ে আসে। আয়ন চোখ ছোটে বলল, না পারিস না তুই, যে তুই বারবার অসভ্য বলছিস। এখন যদি অসভ্যতা নাই করি তবে কথাটা মানে থাকে না। আয় তাহলে আজ হাতে কলমে দেখিয়ে দিই আমি আসলে কতটা সভ্য পুরুষ হতে পারি। দিদি ভয় পেয়ে দ্রুত পিছুতে তোতলা বলে, দেখেন আয়ন ভাইয়া, আমার দিকে এগোবেন না বলছি তো, এর ফল ভালো হবে না। আয়নও থামার পাত্র নয়, আরও এক পা এগিয়ে গিয়ে চ্যালেঞ্জের সুর, কেন, কি করবি শুনি? কামড় দিবি নাকি? তিথি দেওয়ালে পিঠ থেকে যাওয়ার উপক্রম হতে মরিয়া হয়ে পাশ কাটানোর চেষ্টা করল। আমি আমি এখন আমার রুমে যাব। কুত্তার সাথে বাসর করা আমার শখ নেই। আমার জান ফেটে ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। বলে তিথির পাশ কেটে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু 2 হাত এগোতে আইন চিতার মতো ক্ষিপ্রপ্রাতে হাত বাড়িয়ে তিথির শাড়ির আঁচল মুঠোই করে ভেতর থেকে এক সজোরে হ্যাঁচকা টান মারল। তিথি সামলাতে না পারে ছিটকে পেছনের দিকে ঘুরে সরাসরি আয়নের শক্ত পাথরের মতো বুকের উপর আসতে পড়ল। আয়ন এক হাত দিয়ে তিথির কোমর চেপে পেঁচিয়ে ধরল, আর অন্য হাত সে তিথির চিবু গুছিয়ে। আয়ন মুখটা তিথির ঘাড়ের গভীর ভাঁজে ডুব দিল। আয়নের তপ্ত নিঃশ্বাস আর নাকের ডোকা সেই মরণ কামড় সাদৃশ্য স্পর্শে তিথি পাথর হয়ে গেল। আয়ন একদম তিথির গাড়ির নাকের ডগা ঘষতে ঘষতে লাগামহীন নেশাতুর কণ্ঠে ফিসফিস করল, তোর কি মনে হয় তিথি এত সহজে এই ঘর থেকে বের হতে আয়ন কি তোকে সেই সুযোগ দেবে? এই ঘরের দরজায় যখন একবার পা রেখেছিস, আমার নিঃশ্বাস থাকতে তুই আর এই রুম থেকে বের হতে পারবি না। সেদিন তুই আমার শুধু রাগটাই দেখছিস, হিংস্র আয়নকে দেখছিস, কিন্তু আজ আজ দেখবি আস্ত অসভ্য বেপরোয়া উন্মাদ আয়নকে। আজ তোকে বুঝিয়ে দিব এই অসভ্য পুরুষটা নিজের নেশায় কতটা বুঁদ হয়ে থাকতে পারে। নির্লজ্জ ভালোবাসা পর্ব 8, পুরো গল্পটা প্লেলিস্টে। আর 4টা কি 5টা পর্ব হবে, এটাও শেষ। অ্যাঞ্জেলিনা গল্পটা শেষ করব।